আসসালামু আলাইকুম। 90 মিনিট স্কুলিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আম আমরা 90 মিনিট স্কুলিং শুরু করেছিলাম আজ থেকে অনেক বছর আগে। 90 মিনিট স্কুলিং ছিল হচ্ছে আমাদের ছাদ বাগান বা পরিবেশ। ছাদ বাগান করতে গিয়ে বা আমাদের যত কিছু জানা আছে, জানতে চাই যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করে প্রবলেম সলিউশন করা। বিশেষ করে ছাদ বাগান করতে গিয়ে আমাদের ছাদে যে গাছের কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে মাটি তৈরি করতে হয় অথবা কি গাছ লাগানো যেতে পারে, কোন সিজনে কোন গাছের যত্নগুলো কেমন, সেগুলো নিয়ে আমরা কথা বলতাম। আমরা শুরুতেই আ আমরা যেটা করেছিলাম, সেটা হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আ উম আমাদের যে কনফারেন্স রুম আছে, সেই রুমেই আমরা কিন্তু ক্লাসগুলো করতাম। কিন্তু করোনাকালীন সময়ে আমরা সেটা বন্ধ করে দিয়ে আমরা লাইভে এসেছি, এখন পর্যন্ত চলছে। আমরা আশা করছি স্কুলিং থেকে আমরা কিছুটা হলেও আলোচনার মাধ্যমে আমরা আমাদের ছাদ বাগানে যে সমস্যাগুলো আছে, সেগুলো কিছুটা সলিউশন আমরা করতে পারি বা আমরা চেষ্টা করি। করোনাকালীন সময়ের জন্য আমরা বিভিন্ন সময় বড় কিছুই করতে পারিনি আমরা। শুধু 90 মিনিট স্কুলিংটা আমরা চালিয়ে গিয়েছি। আমরা আশা করছি যে অ্যা ক এ এখনকার পরিবেশে আমাদের যেহেতু লাইভ ছাড়া বিকল্প কিছু নেই, সেভাবে আমরা 90 মিনিট স্কুলিংটাকে কন্টিনিউ করে যাব। আমরা এই সময়টায় এখন যেহেতু আবার করোনা বাড়ছে বলে আমাদের ধারণা, অনেকে আক্রান্ত হচ্ছেন। সরকার এবং আমরা যারা সাধারণ মানুষ আছি সবাই আ খুবই বিব্রতকর অবস্থায় আছি যে কিভাবে আমরা এখান থেকে রক্ষা পাবো। আমরা পরম করুণাময়ের কাছে সবসময় হেল্প চাই যে আমাদের যেন এই করোনা থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদের দেশবাসীকে যেন রক্ষা করেন। আ আসলে আমরা এই করোনাকালীন সময়ের জন্য কিছু কথা না বললেই নয়। যে সরকার কি করে দিবে বা করে দিবে না বা সরকারের যে ইচ্ছার অভাব অথবা সরকারের আ বা সামর্থ্য সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের আজকের যে পরিবেশ। আমরা কখনোই অস্বীকার করতে পারব না যে সরকার চেষ্টা করছে না। সরকার সীমাবদ্ধতার মাঝেই সরকার চেষ্টা করছেন আমাদেরকে ভালো রাখার জন্য। কিন্তু দায়ভার কিন্তু আমাদেরও রয়ে গিয়েছে। আমরা আ যখন বাসা থেকে বের হচ্ছি, আমরা সেই করোনা থেকে বাঁচার জন্য কি সেইরকম আ উদ্যোগ নিচ্ছি কিনা? যে নিজেকে সেফ রাখবো এবং অন্যকেও সেফ রাখবো সেই ধরনের আমরা মাস্ক পরছি কিনা? আমরা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকছি কিনা? অথবা আমাদের যে ডিসট্যান্স মেইনটেইন করার কথা সেটা করছি কিনা? সেগুলো সবকিছুই কিন্তু আ আমরা লাইভে আসলেই আমাদের স্টুডেন্টরা আমার জন্য চা বানিয়ে নিয়ে আসে। তো আপনারা চা নিয়ে বসেন, গল্প করতে আমরা এনজয় করি আজকের 90 মিনিট স্কুলিং। সো আমরা আ করোনাকালীন সময়ের জন্য অবশ্যই সরকারের পাশাপাশি আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়ে গিয়েছে। আমি ১ম এই বলেছিলাম যে আসলে দোষ চাপানো যাবে না। কারণ বাঁচতে হবে আমাকেই বা আমার পরিজনকে, আমার দেশবাসীকে, আমাদের আশেপাশের মানুষগুলোকে। সো তাদেরকে যদি সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদের উচিত সাবধানতা অবলম্বন করা। যতটুকু পারি সরকার বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, স্বাস্থ্য ডিপার্টমেন্ট দিচ্ছেন এবং আমাদের আশেপাশের মানুষজনও দিচ্ছেন। সবকিছু মিলিয়ে আমরা কিন্তু সবকিছু আমরা কিভাবে ভালো থাকবো সেই ব্যবস্থাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই আমি বলব আপনাদেরকে যে অবশ্যই মাস্ক এবং হাইজিন মেইনটেইন করা সবকিছু। এটার বিকল্প নেই। সারা পৃথিবীতে কিন্তু প্রমাণিত হয়েছে মাস্ক খুব দরকার। ডিসট্যান্সিং মেইনটেইন করা খুব দরকার। সরকার চেষ্টা করছে। কিন্তু আমাদের তো দরকার আছে। আমাদের ভালো থাকা, ভালো কিভাবে আমরা ভালো রাখবো। তো সে বিষয়ে আসলে আমরা সবাই এখন ১ বছরের মাঝে আমরা সবাই অভিজ্ঞ হয়েছি। আমরা সাবধান থাকার জন্য যদিও বাড়ছে। আমরা কিছুটা মনে হয় যে অসাবধানতা মানে আমরা কেমন যেন একটু রিলাক্টেন্ট হয়ে গিয়েছি। সো আবার কিন্তু সচেতন হতে হবে। কারণ আমাদের বাঁচতে হবে, আমাদের সবাইকে ভালো রাখতে হবে। সো আপনারা যারা আজকে এই 90 মিনিট স্কুলিং দেখছেন, আমি আশা করি যে আপনারা অন্যদেরকে জানানোর জন্য আমার এই লাইভটা একটু শেয়ার করে দিবেন। তাহলে ভালো হবে যে আমরা অন্যরাও দেখতে পাবে। যারা দেখছেন, পাশাপাশি অন্যরাও দেখতে পাবে আপনাদের বন্ধুরা।
আমরা 90 মিনিট স্কুলিং এ সাধারণত যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেগুলো হচ্ছে পরিবেশ, কৃষি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। সমসাময়িক বিষয়ে যেমন করোনা নিয়ে কথা বললাম সেই রকম। আসলে আমার ছোটবেলা একটা হঠাৎ করে মনে পড়লো, তাই গল্পটা শেয়ার করি। আমার ছোটবেলার ১ম বইটা ছিল আদর্শলিপি। আপনারা পড়েছেন কিনা আমি ঠিক জানি না। এখনকার মানুষগুলো এইটা পড়ে না। আদর্শলিপি ছিল এইরকম, বইটার ভিতরে খুব দামি বই না। বইটা কিন্তু দেখতে দামি না, কিন্তু অনেক বিশাল, বিশাল কথা এটার ভিতরে লিখা আছে। সুন্দর, সুন্দর কথা যেগুলো সার্বজনীন। যেমন হচ্ছে সদা সত্য কথা বলিবা, গুরুজনে করণতি, মিথ্যা বলা মহাপাপ, বিদ্যা অমূল্য ধন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই জিনিসগুলো লেখা থাকতো এবং বাবা কি করতেন, খাতার ভিতরে ১ম লাইনটা লিখে দিতেন। আমরা দেখে, দেখে ১০ বার লিখতাম। লিখতে, লিখতে বাবার হাতের লিখার মতো আমাদের হাতের লিখা হয়েছে। বাবার ধ্যান ধারণাগুলো আমাদের মাঝে এসেছে। আমরা সেগুলো যে এখন পর্যন্ত ধারণ করে আছি বাবার কথাগুলো। সো এখন সেরকমভাবে আর সেই চর্চাগুলো করা হয় না বলে আমার ধারণা। আমার ধারণা সম্পূর্ণভাবে ১০০ ভাগ, শতভাগ সত্য সে কথা কিন্তু আমি বলছি না, এটা আমার ধারণা শুধু। যে আসলে বাবা-মা তার সন্তানকে কিভাবে বড় হবে, কিভাবে ভালো থাকবে সেই পথগুলো বাবা-মার দায়িত্ব বর্তায়। যে আমার সন্তান টেলিফোনে কি মিথ্যা কথা বলবে? খেয়াল করে দেখেন, টেলিফোন আমাদেরকে সর্বনাশ করে দিয়েছে। প্রায় সময়ই কিন্তু আমি কিন্তু আপনাকে বলছি না, আমি আমাকেই বলছি। যে আমরা কিন্তু সত্যের কিছুটা একটু ব্যত্যয় ঘটিয়েছি আমরা মোবাইল ফোনে ইউজ করার সময়। সো সদা সত্য কথা বলি বা সেই জিনিসগুলো এখনো কিন্তু নিজেকে আন্দোলিত করে, বাবার কথা মনে করিয়ে দেয়। বাবার হাত ধরে এগুলো শিখেছিলাম। আমরাও সন্তানদেরকে শিখাবো ইনশাআল্লাহ। সেজন্যই বলছি যে আপনার বাসার আপনার সন্তান কেমন আছে, কি চাচ্ছে, কিভাবে হচ্ছে দেখে শুনে রাখার দায়িত্ব কিন্তু আপনার। শুধু বিদ্বান নয়, আসলে সুশিক্ষায় বিদ্বান হোক, সেটাই আমাদের লক্ষ্য। আপনারা অনেকেই জয়েন করেছেন আমার সাথে। যারা জয়েন করছেন আবারও বলছি একটু শেয়ার করে দেন, তাহলে অন্য মানুষগুলো দেখতে পাবে। সো বেলি আপু লিখেছেন ১০ মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমি বাবার সেই বইটা থেকে আমি শিখেছিলাম, এই কথাগুলো শিখেছিলাম। রুশদি ম্যাডাম লিখেছেন ১০০% সত্য কথা বলা। আমি বলেছি আসলে এটা আমার কথা না, আমার বাবা থেকে এগুলো শিখেছিলাম। বাবার সততা, বাবার ভালো লাগার জিনিসগুলো এখনো ধারণ করি আমি। এখনো খুব বাবা নেই আমার, আমি স্মরণ করছি যে অনেক কিছু শিখেছিলাম বাবার হাত ধরে, সেগুলো এখনো আমাদের পাথেয়। সো বইগুলোর দিকেও একটু নজর দেওয়া দরকার। এটা হচ্ছে সমসাময়িক কথাগুলো বললাম। পাশাপাশি পরিবেশ নিয়ে আমরা সবসময় কথা বলি। পরিবেশের কথা হচ্ছে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা গাছপালা নিধন করেছি, আমরা বড় বড় গাছগুলো কেটে ফেলেছি, অথবা বড় বড় স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেছি, যার জন্য অক্সিজেন কমে যাচ্ছে। কারণ হচ্ছে সোর্স নেই অক্সিজেনে। আর আমরা কি করছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছি, সবকিছু কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, অক্সিজেন কমছে। আমাদের টার্গেট হচ্ছে রিভার্স করা। আমাদের কার্বন ডাইঅক্সাইড কমিয়ে ফেলতে হবে, অক্সিজেন বাড়াতে হবে আমার সন্তানকে ভালো রাখার জন্য। সো কার্বন ডাইঅক্সাইড যেহেতু বাড়াতে হবে, একটাই পথ, সেটা হচ্ছে গাছ লাগানো। গাছ লাগানো সরকার লাগাবে না, 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 সরকার লাগাবে না। আপনার গাছ, আপনার অক্সিজেন, আপনার পরিবেশকে ভালো রাখার দায়িত্ব সবকিছু কিন্তু আপনার, আমার, সবার। আমরা তাই তো আজকে এই ব্যস্ততার মাঝেও আমি দেখছি আপনারা সবাই লাইভে আসছেন, আমার কথাগুলো শুনছেন। সো চলুন আমরা সবাই মিলে বাংলাদেশটাকে এমনভাবে গড়ে তুলি যেখানে শ্বাস নিলে মনে হবে অনেক সুখে আছি, ভালো আছি, সুন্দর আছি। আমার সন্তানকে যখন রেখে যাব এই পৃথিবীতে, তখন যেন বলতে পারি, যাওয়ার সময় হাসি মুখে বলতে পারি, ভালো একটি সুন্দর দেশে আমার সন্তানকে রেখে গেলাম। তার জন্য তো গাছ লাগাবো। আর গাছ লাগানোর দায়িত্ব কিন্তু আমার, আপনার সবার। সো আমরা গাছ লাগানোর কথা বলি, গ্রিন বাংলাদেশ, 90 মিনিট স্কুলিং, অথবা আমরা যারা আজকে দেখছি, কথাগুলো শুনছি, তারা সবাই মিলে কিন্তু একটা আন্দোলন তৈরি করতে পারি। সেটা হচ্ছে বাংলাদেশের পরিবেশকে ভালো রাখা। পরিবেশকে ভালো রাখার একটা পথ হচ্ছে গাছ লাগানো। আর গাছ লাগানোর পথ কিন্তু অনেকটাই কিন্তু আমরাই বন্ধ করে ফেলেছি। আমাদের বাড়িঘরগুলো এমনভাবে তৈরি করেছি আনপ্ল্যান্ড, যার জন্য কিন্তু গাছ লাগাতে পারছি না। ভয়ে কিছু নেই, এখন থেকে প্ল্যান করি কিভাবে আমরা আরো ১০০ বছরের জন্য প্ল্যান করব, অথবা
আমার যে স্ট্রাকচারটা ডেভেলপ করে ফেলেছি বিল্ডিংটা, সেটা কোথায় কোন জায়গায় গাছ রাখা যায়। ড্রয়িং রুমের টেবিলে বনসাই রাখবেন, অথবা আপনার ঘরের কোনায় যে বেডরুমের কোনার ভিতরে আপনি স্নেক প্ল্যান্ট রাখবেন। কোথায় কি গাছগুলো রাখবেন, সেগুলো যেগুলো আপনাকে অক্সিজেন দিবে, ব্রিদিং দিবেন, সুস্থ থাকবেন সবসময়, সেগুলো কিন্তু আপনার করতে হবে। সবাই মিলে আমরা চেষ্টা করি যেন গাছ লাগাই। আমার ভালো লাগে, ভাবতে ভালো লাগে। কারণ হচ্ছে ৮টা বছর আমি জাপানে ছিলাম। আমার কাছে কখনো মনে হয়নি বাতাসে অক্সিজেনের অভাব আছে। কিন্তু আমি যখন বাংলাদেশে এসেছি তখন মাঝে, মাঝে শ্বাসকষ্ট হয়। আমার খুব কষ্ট হয় তখন। আমি সবসময় ইনহেলার নিয়ে ঘুরি। তখন ভয় হয় যে আমাদের সন্তানদেরকে ইনহেলার যদি হাতে দিয়ে যাই, এমন একটা দিন আসবে যে দিনটাতে পিঠের ভিতরে বইয়ের ব্যাগের পাশে একটা সিলিন্ডার এড করে দিতে হবে। সেটার জন্য প্রয়োজন সেটা সাবধানতা অবলম্বন করা, যেন সেই পরিবেশ না আসে। এর জন্যই গাছ লাগাবো আমার সন্তানকে ভালো রাখার জন্য। আর গাছ নিয়ে আমরা কথা বলবো। আপনারা অনেকেই যারা জয়েন করেছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার কাছে যারা প্রশ্ন করছেন বা করেছেন, আমার 90 মিনিট স্কুলিং এর পেজটাতে যেটা লিখেছেন সেগুলো একটু 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 কি বলে সলিউশন দেয়ার, না 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 সে কথা বলছি না। আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো, আলোচনা করে শিখে নিব আমরা। আর আপনারা যারা নতুন এখানে যারা জয়েন করছেন, এখন এখানেও লাইভের পাশে কমেন্টস করার জায়গা আছে, সেখানে কমেন্টস করলে আমি কিছুক্ষণের মাঝে হয়তোবা আমি সেখানেও উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি একে একে পড়ছি। রূপা আজিম ভাই সবসময় আমাকে শুভেচ্ছা জানেন। আজিম ভাই আমার খুব প্রিয় একটা ভাই। আজিম ভাইকে অনেকদিন হলো দেখি না। উনি গুলশান থেকে আমার এখানে আমার খবর রাখেন না আজিম ভাই, তাই মন খুব খারাপ আমার। আর রূপা আহসান লিখেছেন, আমলকি গাছের অনেক ফুল এসে ঝরে পড়ে, ফল টিকে না, সমাধান আছে কি? আসলে পরিবেশটা খেয়াল করে দেখেন, এই ফেব্রুয়ারি মার্চে পুরো মার্চ মাসটা জুড়ে প্রচন্ড গরম। এতটাই গরম, এতটা ছাদ বাগানে বিশেষ করে তো এখন তো 38 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে কিছু দুপুরবেলা। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ, যেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা। এই সময়টায় যদি আপনি ছাদ বাগানে হয়ে থাকে তাহলে একটু বেশি করে পানি দিতে হবে, যেন টবের বা ড্রামের লাস্ট পর্যায়টা পর্যন্ত যেন পানি যায়। শুধু উপরে একটা স্তরে পানি দিলে চলবে না, কারণ শিকড়গুলো নিচে আছে, সে পানি তুলতে হলে শিকড় পর্যন্ত পানি দিতে হবে। সো সকালবেলা যদি পানি দেন, বিকালবেলা একটু খেয়াল রাখবেন, অথবা সকাল বিকাল পানি দিলে ভালো হবে। আর যেহেতু এখন খুব শুষ্ক, আর কিছুদিনের মাঝে বৃষ্টি শুরু হবে, সো ভয় কিছু নাই, এখন একটু পানি দিতে হবে আপনাকে একটু বেশি করে। সাইফুর রহমান আসাদ ভাই একটা কমন প্রশ্ন করেছেন, এটা কমন অনেকের, সব ছাদ বাগানেই আমরা কিন্তু আম গাছে এরকম দেখেছি, আমের পাতাগুলোর অগ্রভাগটা আস্তে আস্তে মরে আসে। সেটা একটা তো ড্রাইয়ের কারণ আছেই, আরেকটা কারণ হচ্ছে মিউরেট অফ পটাশ। পটাশের অভাবে পাতার, যে কোনো গাছের পাতার অগ্রভাগ থেকে শুকিয়ে শুকিয়ে আসে, এবং পাতার মানে অগ্রভাগ থেকে আস্তে আস্তে ব্রাউন হয়ে আসতে থাকে। সেরকম সিমটম আপনার পাতাটা দেখেই বোঝা যাচ্ছে পটাশ সারের অভাব হয়েছে। দুটো হতে পারে, একটা হচ্ছে মাটিতে পটাশ সারের অভাব হয়েছে, আর না হলে গাছ তুলতে পারছে না। আপনি কি এবছর আপনি আম গাছে, আপনার এই আম গাছটা থেকে চুন দিয়েছিলেন? চুন দিলে অ্যাভেলেবিলিটি বেড়ে যায় সব ধরনের নিউট্রিয়েন্টে। সো চুন একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে মিউরেট অফ পটাশ, যেটা আমরা লাল সারটা বলি, ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ, লাল সারটা, সেটা যদি দিয়ে দেন তাহলে এই আমার যতটুকু মনে হচ্ছে যে ড্রামটা দেখা যাচ্ছে সেটাতে খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 টিস্পুন মিউরেট অফ পটাশ দিলেই যথেষ্ট। সো আপনার আর চিন্তা করতে হবে না। সাইফুল ইসলাম আসাদ ভাই আরেকটা প্রশ্ন করেছেন, হাইব্রিড গোলাপের যত্ন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। হাইব্রিড গোলাপ আসলে বাংলাদেশে যেগুলো, যে যত রকমের গোলাপগুলো আমরা দেখি এখন, সবগুলো গাছ কিন্তু টি বাডিং করা, এখানে বাট জোড়া দেয়া। সো উপরে গাছগুলো হাইব্রিড, সবগুলোই হাইব্রিড। হাইব্রিড গাছ এবং ওয়াইল্ড গাছ, এই দুটো গাছ কেমন করে বুঝবো? ওয়াইল্ড গাছ যদি হয় তাহলে দেখতে হবে যে ওখানে দেখবেন ফ্লোরে পাতা 7টা পাতা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পাতা আছে। আর যদি হাইব্রিড হয় তখন 5টা পাতা আছে। আপনার পুরো গাছটা জোড়া দেয়া আছে, নিচের থেকে যে ডালগুলো বের হবে
সেগুলো সবগুলো হচ্ছে 7 পাতার, আর উপর থেকে যেগুলো বের হবে সেগুলো 5 পাতা। আমাদের 5 পাতাটাই রেখে দিতে হবে, 7 পাতার ডালগুলো সবসময় প্রুন করে ফেলে দিতে হবে। প্রথম কাজ। ফুল, গোলাপ গাছে ফুল দুটা সময়ে হয়, একটা শীতকালে, খুব ভালো ফুল পাওয়া যায় শীতকালে, ফুলে ভরে যায় গাছ, কারণ শীতের আগে আগে আমরা গাছটাকে প্রুন করে দিই, ডাল কেটে দিই। বর্ষার আগে আগে কি কখনো কেটেছি আমরা? আমরা কিন্তু কাটি না। সো শীতের আগে আগে একবার কাটতে হবে, বর্ষার আগে আগে, মানে শীতের পর পর আবার কেটে দিতে হবে। এখন কেটে দেওয়ার সময়, এখন যেহেতু প্রচন্ড ড্রাই, সেভাবে একটু যখন বৃষ্টি শুরু হবে ডালগুলো যদি কেটে দেন নতুন ব্রাঞ্চ বের হবে। মনে রাখবেন, বর্ষার সময়ে সব গাছের মতো গোলাপেও কিন্তু প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়। আপনি প্রুন করার পর অবশ্যই অবশ্যই একটু ইনসেকটিসাইড স্প্রে করবেন। সেটা হতে পারে কেমিক্যাল ইনসেকটিসাইড, অথবা নিম তেল একটু সাবান পানির সাথে মিশিয়ে দিয়ে সেটাও স্প্রে করলে দেখা যাবে যে আপনার এই পোকা কন্ট্রোল হয়ে গিয়েছে। এছাড়া আর খুব বেশি যত্ন নিতে হয় না। আর সাধারণ যে কমন ফুল বড় করার জন্য, ফুলটাকে ভালো করার জন্য আমরা হাড়ের গুঁড়া আর সরিষার খৈল পচা আমরা মাটির ভিতরে দিয়ে দিব। তাহলে দেখা যাবে গাছগুলো, ফুলগুলো অনেক বড় হবে, সুন্দর হবে। অবশ্যই কিন্তু পোকা বেশি হয়, পোকা কন্ট্রোল করতে হবে। তুষার ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম সালাম। আমার আম গাছের ছোট ছোট আমগুলোর গোড়া কালো হয়ে আমগুলো শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে, কি করলে এটা রোধ করা যাবে? আমি কিছুক্ষণ আগে, আজকে বিকালবেলা আমার ছাদেও গিয়েছিলাম। আমি ছাদে গিয়ে দেখলাম আমার অনেকগুলো নাম ডকমাই গাছ আছে, তারপর হচ্ছে মিয়াজাকি কিছু আম আছে, লাল আম যেটা সূর্য ডিম। এই আম গাছগুলো সবগুলোতেই দেখলাম যে কিছু কিছু কিন্তু একটু বড় হয়ে, মার্বেলের সাইজের থেকে একটু বড় হয়ে পড়ে যাচ্ছে। এটা মেইন কারণটাই হচ্ছে অত্যাধিক তাপমাত্রা, ছাদে প্রচন্ড তাপমাত্রা। ঠিক একই গাছগুলো আমার মাঠেও কিন্তু লাগিয়েছি, মাঠের আর গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে। এটা বোঝা যাচ্ছে ছাদের টেম্পারেচার খুব বেশি, এটা একটা কারণ। বোরনের অভাবে কিন্তু আমের গুটিগুলো, আটিগুলো পড়ে যায়, সালফারের অভাবে কিন্তু পড়ে যায়, বোরনের অভাবে পড়ে, সালফারের অভাবে। আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে যেটা পড়ে যাচ্ছে সেটা মেইন কারণটাই হচ্ছে অত্যাধিক তাপমাত্রা। আমি আশা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি দিয়ে একটু স্বস্তির যেন করে আমাদেরকে, কারণ এই সময়টায় প্রতি বছরই কিন্তু বৃষ্টি হয়, এই বছর কিন্তু হচ্ছে না এখন পর্যন্ত। বিশেষ করে ঢাকার দিকে আমি সেদিন বেশ জায়গায়, কয়েকটা জায়গায় খবর নিয়েছি, বৃষ্টি হচ্ছে কম। এই সময় তো বৃষ্টি, একটা ঝড়ো বৃষ্টি হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। তো হলে টেম্পারেচার কমে গেলে আবার দেখবেন পড়া বন্ধ হয়ে যাবে। তবে বোরনের অভাবেও কিন্তু কখনো কখনো আমের গুটি পড়ে যায়। তুষার ভাই আরেকটা কিছু লিখেছেন, আঙ্গুরের থোকায় মিলিবাগ আক্রমণ করেছে, সাবানের পানি বা অন্য কিছু স্প্রে করলে কি সেই পানি থেকে ফাঙ্গাসের আক্রমণ দূর করার সম্ভাবনা আছে? একটা হচ্ছে মিলিবাগ, তার সাথে ফাঙ্গাস, দুটো জিনিস। এখন মিলিবাগ হয়ে গেলে কিন্তু আপনি যদি সাবান না ইউজ করে শুধু পানি দেন তাহলে কিন্তু এটা সরবে না। আবার মিলিবাগ হয়ে গেলে ওখান থেকে ব্রাশ দিয়ে অথবা হাত দিয়ে কোনোভাবে যদি মিলিবাগের সবগুলো সরিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু ভালো হতো। নাহলে রেগুলার সাবান পানি যদি দেন তাহলে জোরে স্প্রে করে দিলে এটা থেকে খসে পড়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যখন একদম থোকায় অনেকগুলো আঙ্গুর হয়, তখন জড়ো হয়ে থাকে, তখন কিন্তু আঙ্গুর বড় হতে তাদের কষ্ট হয়। আপনি যখন মিলিবাগ হচ্ছে পরিষ্কার করার সময় কেচি দিয়ে, ছোট একটা কেচি দিয়ে আস্তে আস্তে কয়েকটা আঙ্গুর একটু একটু করে ফেলে দিবেন, তাহলে দেখবেন আঙ্গুরগুলো সমানভাবে সবগুলো বড় হবে। যে ফেলে দিলে অন্য আঙ্গুরগুলো খুব সুন্দর হবে, তবে কিছু কিছু হালকা করে দিবেন, তাহলে ভালো হবে। অবশ্যই সাবান পানি দিলে ফাঙ্গাসও কন্ট্রোল করা যায়। আর এই মিলিবাগ কন্ট্রোল করার জন্য সাবান পানির সাথে যদি আপনি সামান্য পরিমাণে যদি নিম তেল ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার মিলিবাগও কন্ট্রোল হয়েছে, ফাঙ্গাসও কন্ট্রোল করেছে, আদার্স নতুন পোকা আর আসবে না। কারণ হচ্ছে নিম তেল শুধু পোকাকে রিপেলেন্ট হিসাবে কাজ করে, পোকা আর আসবে না, সে তিতা যেহেতু সে আর এখানে কামড় দিতে পছন্দ করবে না। মাসুদ হাসান ভাই লিখেছেন, চারা তৈরি করার জন্য কোকোপিটের সাথে আর কি সার মিক্স করব? চারা আপনি কিসের চারা তৈরি করবেন সেটা বলেননি, আমি তাহলে সহজভাবে একটা বলে দিই। আসলে কোকোর সাথে ভার্মিকম্পোস্ট ব্যবহার করে ফেলেন 50-50, ভার্মিকম্পোস্ট আর কোকোডাস্ট 50-50 ইউজ করে ফেলেন, তাহলে আপনি যে কোনো চারা লাগাবেন দেখবেন গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে। খেয়াল রাখতে হবে যেন
বেশি পানি না দেওয়া হয়ে যায় অথবা কম পানি যেন না দেওয়া হয়। পরিমিত পানি দিবেন, তাহলে দেখবেন গাছ ভালো থাকবে। সম্ভব যদি হয় কোকোডাস্ট, ভার্মি কম্পোস্ট সাথে একটু বালি মিশিয়ে দিবেন, তাহলে দেখবেন আরো ঝুরঝুরা থাকবে এবং গাছের শিকড়ের গ্রোথটা খুব ভালো হবে এবং গাছটা স্ট্রং হবে। সো সেদিকে একটু খেয়াল রাখবেন। রুবি হক আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ। আমাদের লাইভে আপনি এসছেন কিনা ঠিক জানি না, যদি এসে থাকেন আপনি পরে আমি পড়ে নিব। ওয়ালাইকুম সালাম। আমরা খুব খুশি হই আপনারা যদি এই আমাদের এই লাইভ প্রোগ্রামটাতে আপনারা কমেন্টস করেন, শেয়ার করে দেন, তাহলে ভালো লাগে। মঈনুদ্দিন ভাই লিখেছেন, স্যার কেমন আছেন, আমার একটু, সবাই সালাম দিয়ে কিন্তু লিখেন, আমার খুব ভালো লাগে যে কি সুন্দর করে আসসালামু আলাইকুম বলে প্রশ্নগুলো করেন। সো আমার একটি প্রশ্ন, স্ট্রবেরি চারা থেকে এখন কিভাবে চারা তৈরি করব? স্ট্রবেরি চারা থেকে, মঈনুদ্দিন ভাই, স্ট্রবেরি চারা থেকে এই সময়টায় দেখবেন প্রচুর পরিমাণে স্টোলন বের হয়েছে, লম্বা করে গাছ, একটা এই পাশে একটা গাছ, একটা গাছ, একটা গাছ, একটা স্টোলনের সাথে অনেকগুলো রানারের মতো সাকারগুলো বের হচ্ছে, প্রতিটা কিন্তু একটা চারা। মজার ব্যাপার হচ্ছে এটা যদি বৃষ্টি পানি পড়ে তাহলে কিন্তু গাছগুলো মারা যাবে, আপনাকে বৃষ্টি পানি ফেলা যাবে না। সো এমন একটা জায়গায় যেখানে পানি জমে থাকবে না এবং বৃষ্টির পানি পড়বে না, এরকম একটা হালকা শেড দিয়ে নিচে যদি, অথবা ধরেন আপনি যদি, আমরা যে ক্রেট ব্যবহার করি, ক্রেটের ভিতরে কোকোরাস মিশিয়ে চারাগুলো যদি বসিয়ে দেন, তাহলে আগামী শীত পর্যন্ত আপনার ভালো থাকবে এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো চারা বের হবে। সো মাটিটা, যে মাটিতে লাগাবেন সেটা যেন স্পেস থাকে, কারণ একটা চারা না, আপনি আগামী শীত পর্যন্ত দেখবেন এখান থেকে 10-12টা চারা বের হবে একটা গাছ থেকে। সো আপনার অনেকগুলো চারা হবে। তবে স্ট্রবেরির না একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে স্ট্রবেরি এবছর যে গাছটা টিস্যু কালচার থেকে চারা এনে লাগালেন, এখানে ভালো ফল হলো, আগামী বছর সাকার থেকে, রানার থেকে যে চারাটা হলো, সেই চারাতে কিন্তু ঠিক একই রকম ভাবে ভালো ফল হবে না, একটু ছোট হয়ে যাবে। এটাকে ডিজেনারেশন বলি আমরা, স্ট্রবেরিতে দেখা যায়, জারবেরাতে দেখা যায়। তো সেদিকে একটু খেয়াল রাখবেন। আমাদের সাথে ইশরাত জাহান খান আপু কুমিল্লা থেকে জয়েন করেছেন, খুবই ভালো কথা। ফরিদা ইয়াসমিন আপু লিখেছেন, মিলিবাগের যন্ত্রণা থেকে উপশম পেতে পরামর্শ চাই। মিলিবাগের সময় হচ্ছে এখন, কিন্তু আপনার জমিতে যদি, আপনার গাছে যদি মিলিবাগ হয়, তাহলে আমি বলবো আপনি কেয়ার কম নিয়েছেন, যত্ন কম নিয়েছেন। ওই যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, সবসময় উত্তম কৃষি চর্চা কিন্তু করতে হবে। আপনার মিলিবাগ একটা একটা করে কিন্তু এসেছে এবং পরে এখান থেকে মাল্টিপল হচ্ছে। তো প্রথম থেকে যদি খেয়াল রাখতেন যে পরিষ্কার সাবান পানি দিয়ে যদি পরিষ্কার করে দিতেন পাতাগুলো, পাতার নিচেগুলো, ডালগুলো, তাহলে কিন্তু মিলিবাগ আক্রমণ হতো না। তো সাবান পানি, নিম তেল দিয়ে কিন্তু আপনি ইচ্ছা করলে স্প্রে করতে পারেন। এখন যদি হয় তাহলে অবশ্যই একদিনে সবগুলো সরিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু আবার ব্রিডিং করছে তারা। সো সেদিকে খেয়াল রেখে আপনি সাবান পানি, নিম তেল কয়েকবার স্প্রে করেন, দেখবেন আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। যদি তাও না হয় তাহলে ইনসেক্টিসাইড স্প্রে করতে হবে। তানভীর হাসান ভাই লিখেছেন, ননি ফলের উৎপত্তি সম্পর্কে জানতে চাই, কখন ফুল ও ফল হয়। ননি ফল কিন্তু বাংলাদেশে খুব এখন পর্যন্ত এত বেশি পপুলার হয়নি, কিন্তু খুবই একটা, কি বলে এটাকে, খুবই, এটাকে আমরা যেটা বলি যে এটার স্কোপ রয়ে গিয়েছে একটা সুপার ফুড, আমরা এটাকে সুপার ফাংশনাল ফুড বলি। আপনি এটা আমাদের শরীরকে রেজিস্ট্যান্স করে, প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, তারপর হচ্ছে নানাবিধ ভিটামিন এ, ভিটামিন সি, এরকম গুণাগুণ কিন্তু প্রচুর পরিমাণে আছে, যার জন্য এটা কিন্তু বাংলাদেশে একটা ভালো ফল হবে বলে আমার ধারণা। এটা কফি গোত্রে অনেকটা দেখতে, গাছগুলো দেখতে হচ্ছে আমাদের যেমন যেটাকে বলি আমরা মালবেরি, ইন্ডিয়ান মালবেরি, মালবেরি গাছ, মালবেরির মতো দেখতে। হ্যাঁ, মালবেরি যেভাবে ফল ধরে ঠিক একই রকম ভাবে সেই ফলগুলো ধরে এবং সারা বছর এটাতে ফুল আসতে থাকে, ফল হতে থাকে, ফুল আসতে থাকে, ফল হতে থাকে। সো ৩-৪ বছর, প্রথম ১ বছর ১.৫ বছরের ভিতর হয় না, ২ বছরের পরে ৩ বছর বা তখন থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফল উৎপাদন হতে থাকে। সেদিকে এইভাবে আমরা যদি ননি ফলের যত্ন নিতে পারি, এবং আমাদের বাংলাদেশে কিন্তু এটা সম্ভাবনা রয়ে গিয়েছে, এটা একটা ফাংশনাল, এটাকে বলা ফাংশনাল ফ্রুট। সো বাংলাদেশে ডিমান্ড আছে। আজাদ পারভেজ ভাই দেখছেন, খুবই ভালো কথা। রোমানা মিতু আপু দেখছেন, ভালো কথা। চুনি আপু লিখেছেন,
ওয়ালাইকুম সালাম আপু। গ্রিন বাংলাদেশের সকলের জন্য রইল শুভকামনা। আপনি শুভকামনা জানালে আমরা অবশ্যই আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। আপনার জন্য শুভকামনা রইল। আম আমি হেসে না দিয়ে পারলাম না। সৌয়াদ আল মুহিনী এরকম কিছু নামটা আমি পড়তে পারছি না। আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি এখন দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই বাংলায় একবার লিখে দিবেন আপনার নামের স্পেলিং এর উচ্চারণটা কি। আমি ঠিক উচ্চারণটা করতে পারছি না। যাই হোক, সেটা আমার দুর্বলতা। আমার ছাদ বাগানে তেমন কোনো ফুলের গাছ নেই। এজন্য কোনো মৌমাছি বা প্রজাপতি আসে না। আমার বাগানে আসলেও কম আসে। কি ফুল গাছ লাগাবো ১২ মাসই? যেন আমার বাগানে সবসময় ফুল থাকে, যাতে আমার বাগানে পলিনেশন অনেক ভালো হয়। আসলে বাগানের জন্য পলিনেশনটা খুব ইম্পর্টেন্ট। যেমন কিউকার্বিস, লাউ, শসা, কুমড়া এগুলোতে পলিনেশন না হলে কিন্তু ফল হবে না। সো পলিনেশন হতেই হবে। আপনার ছাদে যখন লাউয়ে ফুল ফুটে তখনও কিন্তু মৌমাছি আসে বা অন্য উপকারী পোকাগুলো আসে। সো আপনি যেটা খেয়াল রাখবেন যে আমাদের দেশে কিন্তু অনেক সুন্দর ফুল আছে যেগুলো খুব কালারফুল, যেমন হলুদ ফুল, সরিষার ফুল, তাই না? দিল, দিলের ফুল। এগুলো অনেক কিছু ফুলগুলো আছে যেগুলো কসমস ফুল। প্রচুর পরিমাণে উপকারী পলিনেটর আসে, মানে পোকা আসে, উপকারী পোকাগুলো আসে যেগুলো আমাদেরকে পলিনেশনে হেল্প করে। সো আপনি এই ধরনের গাছগুলো যদি ছাদে রাখেন। আরেকটা গাছ হচ্ছে হানিবি লাভিং প্ল্যান্টস হচ্ছে পেরিলা। পেরিলা কিন্তু বর্ষায় হয়। তাহলে আপনি শীতে সরিষা ডমিনেন্ট করলেন, পেরিলা করলেন হচ্ছে শীতের পরে। তাহলে দেখবেন যে আপনার এখানে পলিনেটর প্রচুর পরিমাণে আসবে এবং আপনার গাছের অন্যান্য ফুলের পলিনেশন গুলো করিয়ে দিবে। আরেকটি প্রশ্ন করেছেন, ছাদ বাগানে ভিয়েতনামি নারিকেল আর আজুয়া খেজুর লাগাবো, এটা কি সম্ভব? আসলে ভিয়েতনামি নারিকেল মার স্বপ্ন। আমি সাপোর্ট করছি না। কেন করছি না এটা যৌক্তিকতা দেখাতে পারবো না। আজুয়া খেজুর এগুলো হচ্ছে কি যে ছাদের থেকে মাঠে ভালো হয়, কারণ এটা হচ্ছে পেরিনিয়াল ক্রপস, অনেক বছর ধরে থাকবে। তো সেদিকে আপনি পার্মানেন্ট স্ট্রাকচার করে একটু ডেপ বেশি করে ৩ ফিটের মতো ডেপ করে যদি আপনি লাগান তাহলে গাছ ডোয়ার্ফ অবস্থায় ফল আসবে বলে আমার ধারণা। সেভাবে পার্মানেন্ট হাফ ড্রামে করলে হবে না, আর তার চেয়ে বড় একটু স্পেস লাগবে। নুরুজ্জামান ভাই লিখেছেন, এপ্রিলে ড্রাগন ফলের যত্ন সার পরিচর্যা বিষয়ক পরামর্শ দিবেন প্লিজ। ড্রাগন ফল বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়েছে। কার ছাদে নেই? যার ছাদে নেই আমার সাথে যোগাযোগ করবেন, দেখবেন আমি চারা দিব। আমার কাছে প্রচুর চারা আছে, আমারও প্রচুর গাছ আছে। আমি প্রতিটা বছরই কিন্তু এই কিছুদিনের মাঝে ফুল আসা শুরু হবে, প্রচুর ফুল হয়, ফল হয়। আমার কাছে বেশ কয়েকটা রঙে আছে। সো আমার কাছে যেটা মনে হয় যে যেটা পার্পল বা ডার্ক রেড যেটা আছে সেটাই কিন্তু বেস্ট জাত, মিষ্টি হয় খুব বেশি, খেতেও সুস্বাদু। এই সময় যত্নে ড্রাগন গাছের যত্নের আসলে স্পেশাল কিছু ক্যারেক্টার নাই। শুধুমাত্র দেখতে হবে যে এই সময়ে আপনার যেন ফাঙ্গাস গ্রো না করে। দেখবেন স্টেমের উপরে মাকড়ের কামড়ে একটা ব্রাউন কালার স্তর পড়ে। সো সেটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে ফাঙ্গাস হয়ে দেখবেন শুকিয়ে যাচ্ছে, শুধুমাত্র ভিতরের স্টেমটার মতো থাকে আর বাকি উপরের অংশটা শুকিয়ে যায়। তো সেদিকে খেয়াল রেখে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড, আমরা ফাঙ্গিসাইড সহজ বর্দ মিক্সচার একটু যদি এখন থেকে ২ বার স্প্রে করে দেন বর্দ মিক্সচার, তাহলে দেখবেন আপনার কোনো রোগ বালাই হবে না। অথবা যে কোনো ফাঙ্গিসাইড বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। অথবা কমনলি আমরা যেটা বলি যে নিম তেল, সাবান পানি মাঝে মাঝে যদি স্প্রে করেন তাহলে খুব ভালো। ড্রাগন ফ্রুটের জন্য সবচেয়ে দরকার হচ্ছে ডে লেংথটা বেশি হলে ভালো হয় ফুলের জন্য। আর এখন গ্রোথের জন্য যেটা হবে, ড্রাগন গাছটা উপরে উঠছে, এখান থেকে যেন কোনো স্টেম না বের হয়, শাখা যেন না বের হয়, এগুলো কেটে দিতে হবে। এখানে গিয়ে ব্রাঞ্চিং হয়েছে, উপরে ব্রাঞ্চিং হয়েছে, সেই ইটস অল রাইট, এগুলোকে আপনি নিচের দিকে ঝুলিয়ে দেন। আর যদি যারা নতুন গাছ লাগিয়েছেন তারা মেন হাইটের উপরে এখানে ড্রাগন গাছের ডালটা কেটে দেন। কেটে দিলে এখান থেকে আরো অনেকগুলো শাখা প্রশাখা বের হবে এবং সেগুলো ঝুলে যাবে এবং গাছে ফল উৎপাদন হবে। আর ড্রাগনের একটা বৈশিষ্ট্য হচ্ছে গোড়ার দিকে, গোড়াটায় একটু শেড, কিন্তু উপরের দিকে প্রচুর রৌদ্র, এইরকম পরিবেশ ড্রাগন ফল খুব ভালো হয়। সো নিচে
যেন অবশ্যই তার একটু সেরি থাকে শিকড়ের জায়গাটায়। সেরকম আপনি গাছে গোড়ায় যে ড্রামটাতে আছে সেখানে একটু তুলসী গাছ লাগিয়ে দেন, তাহলে দেখবেন আপনার ফলনগুলো খুব সুন্দর হবে। সো সেদিকে একটু খেয়াল রাখলে হয়ে যাবে। আর এত বেশি যত্ন নাই। আপনার গাছের যেটা ছবিটা দিয়েছেন সেই গাছে আমার কাছে যেটা মনে হয় আপনার দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, আপনার বৈদ্য মিক্সচার অবশ্যই দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে মাকড়, ছোট ছোট মাকড় আপনার গাছের স্টেম কিন্তু খাচ্ছে। সো নিম তেল সাবান পানিও দিতে পারেন, বৈদ্য মিক্সচার দিবেন, অবশ্যই দিবেন, দিয়ে বারবার ধুয়ে দেন, দেখবেন গাছটা ভালো হয়ে যাবে। নাহিদ সুলতানা জেনি আপু লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, হোপ ইউ আর ওয়েল। I have sent some picture on your messenger. If you could please check beside my vegetable do not grow big. I mean, they are 5 times smaller than their usual size. I am sending you some pictures. এখানেও ছবি দিয়েছেন, মেসেঞ্জারও ছবি দিয়েছেন, মেসেঞ্জার ছবিগুলো দেখে নিন। যাই হোক, এখানে আপনার প্রথম ছবিটাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাতাগুলো দেখেন সবগুলো হলুদ হলুদ হয়ে গিয়েছে। আপনার ফলগুলো ছোট হওয়ার মেইন কারণটা হচ্ছে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। আপনার সয়েল ম্যানেজমেন্টটা ভালো হচ্ছে না। তাহলে ম্যানেজমেন্টটা ভালো কিভাবে করব? আপনি প্রচুর পরিমাণে জৈব পদার্থ অ্যাড করেন। জৈব পদার্থ কম্পোস্ট হতে পারে, কম্পোস্ট সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, তারপর হচ্ছে হাড়ের গুঁড়া, খৈল পচা, এগুলো অ্যাড করতে পারেন, বা গোবর, শুকনো পচা গোবর কিন্তু আপনি দিতে পারেন। এখন যে কন্ডিশনে দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় আপনি সালফার এবং জিঙ্ক এই দুটার অভাব দেখা যাচ্ছে, কারণ পাতাগুলো উপরের কচি পাতাগুলো হলুদাভ হয়ে যাচ্ছে, সেটা মনে হচ্ছে। মানে বোরন, জিঙ্ক, সালফার এগুলো আপনার ডেফিসিট হয়েছে। মাইক্রো এবং ম্যাক্রো দুটোই আছে এখানে। সো আপনাকে কিন্তু অবশ্যই চুন সহ প্রচুর পরিমাণে জৈব পদার্থ অ্যাড করতে হবে। আর যদি সম্ভব হয় সামান্য পরিমাণে, আমি ভয় পাচ্ছি বলতে, সামান্য পরিমাণে চিমটি পরিমাণ বোরন, চিমটি পরিমাণ সালফার, চিমটি পরিমাণ জিঙ্ক, এগুলো ইচ্ছে হলে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। আমার এখন সলিবল জিঙ্ক পাওয়া যায়, সলিবল বোরন পাওয়া যায়, সেগুলো আপনি স্প্রে করতে পারেন। আমি বুঝাতে পারিনি মনে হয়। আসলে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয়েছে আপনি গাছের গোড়ায়, এখন আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে। বেশি করে জৈব পদার্থ দেন, ভার্মি কম্পোস্ট বেশি করে দেন। ভার্মিটি এর কথা মনে আছে? ভার্মিটি হচ্ছে ভার্মি কম্পোস্ট ওভারনাইট বালতি ভিতরে ভিজিয়ে রাখলাম, তারপরে একটু নাড়া দিয়ে 1 মগ করে গাছে গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম। সেটাও দিয়ে দেখেন, দেখবেন 2 বার যদি দেন 15 দিন ইন্টারভ্যালে, তাহলে দেখবেন গাছ চেহারা ভালো হয়ে গিয়েছে। আর যেহেতু পুরো গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে না, ফলনের কথা কিন্তু আমি বলছি না, গ্রোথ, গাছের গ্রোথ যদি ভালো হয় ফলন ভালো হওয়ার কথা। গাছের গ্রোথ ভালো হচ্ছে না, তাহলে একবার ডিএপি ড্যাপ সার আপনি একটু স্প্রে গাছের গোড়ায় দিতে পারেন, তাহলে কিন্তু গাছের গোড়ায় নিরাতে হবে প্রচুর পরিমাণে, সেদিকে খেয়াল রাখেন। আপনার গাছের এবং ফলের কন্ডিশন খুব ভালো না, মাটি ম্যানেজমেন্টটা একদম পুয়ার হয়েছে। আমি বলবো প্রচুর পরিমাণে জৈব পদার্থ অ্যাড করেন, ভার্মি কম্পোস্ট হতে পারে, অ্যাড করে দেন, তাহলে ভালো হয়ে যাবে। আর একটা জিনিস বলবো যে জৈব পদার্থের ভিতরে এখন কিন্তু একটা আমরা ক্লি বায়ো ব্যবহার করি, ক্লি বায়ো, যেটা হচ্ছে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম। ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম মানে হচ্ছে মাটির স্বাস্থ্যকে, যেমন ট্রাইকোডার্মা, ঠিক একই রকম ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দ্বারা এটা তৈরি করা। এটা জাপানিজ একটা ফর্মুলেশন। এখানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে এই যে প্ল্যানিং কমিশনের পাশে একটা নার্সারি আছে, সেটার নাম হচ্ছে গ্রিন হাব। হ্যাঁ, প্ল্যানিং কমিশনের পাশে ওই গ্রিন হাবে তারা কিন্তু একটা বিক্রি করে হচ্ছে ক্লিবায়ো। এইটা দিয়ে যদি গাছ এবং মাটিটা ভিজাই দিতে হবে, কারণ তারা তো জীবন্ত ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম। সো ওটা যদি গাছের মাটিতে মিশিয়ে দেন, স্প্রে করে যদি মিশিয়ে দেন, সামান্য পরিমাণে যদি মিশিয়ে দেন, তাহলে দেখবেন আপনার গাছের এই চেহারাগুলো থাকতো না, ফলনও বেড়ে যেত, তারপরে ফলন দেখতে সুন্দর হতো, পাশাপাশি মাটির গুণাগুণ বেড়ে যেত। আপনি, আমার কাছে মনে হয় যে ওই গ্রিন হাব থেকে ক্লিবায়ো কালেকশন করে, খুব সস্তা ক্লিবায়ো, ওগুলো হারভেস্ট করে আপনি যদি ওখানে স্প্রে করেন, তাহলে গাছ, এই যে বৃষ্টি শুরু হবে কিছুদিন পরে,
তখন কিন্তু ক্লি বায়ো লাগবেই, না হলে কিন্তু ব্যাকটেরিয়া গাছগুলো সবগুলো মরে যাবে বা পচে যাবে শিকড়। সো ক্লি বায়ো দিলে ওখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটাও হবে না মাটিতে, বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে না। গ্রিন হাব, এটা হচ্ছে প্ল্যানিং কমিশনের পাশেই কার পার্কিং এর জায়গা আছে রাস্তার উপরে সেটা। আচ্ছা, অভি ভট্টাচার্য লিখেছেন, চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ। আমার 3টি প্রশ্ন, অভি ভাই 3টি প্রশ্ন করেছেন। একটা হচ্ছে থ্রিপস, লিফ মাইনার, মাইনার সাদা মিলিবাগ, পাতা খেকো পোকা ইত্যাদির উপর কি বর্ধমিচা কাজ করবে? পোকার উপর বর্ধমিচা কাজ করে না। বর্ধমিচা ফাঙ্গাল ইনফেকশন কন্ট্রোল করে। হ্যাঁ, বর্ধমিচার ভিতরে কি থাকে? 1 লিটার পানিতে 100 গ্রাম চুন, 1 লিটার পানিতে 100 গ্রাম তুতে, এ দুটো গুলিয়ে নিয়ে 10 লিটার পানিতে মিশিয়ে দিলে বর্ধমিচার হয়। তো তুতে হচ্ছে কপার সালফেট, আর কপারটা হচ্ছে ফাঞ্জিসাইড হিসাবে কাজ করে। চুনটা আমাদের সয়েলের পিএইচ কন্ট্রোল করার জন্য চেষ্টা করে। সো এখানে পোকার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি গাছে স্প্রে যদি করেন তাহলে এই পোকাগুলো কোনোভাবেই বর্ধমিচার দিয়ে কন্ট্রোল করা যাবে না। তবে নিম তেল যদি ব্যবহার করতেন তাহলে কিন্তু এই পোকাগুলো আর আসতো না। তাহলে নিম তেল মাঝে মাঝে ব্যবহার করলে পোকাগুলো কন্ট্রোল করা যায়। শীতের স্কোয়াশ গরমকালে করা যাবে কিনা, যদি করা যায় তাহলে কিভাবে? বাংলাদেশের যে গরমকালটা আছে সেই গরমকালে স্কোয়াশ হবে না বলে আমার ধারণা। তবে গবেষণা দেখা যাচ্ছে যে স্কোয়াশ হাই টেম্পারেচারে কিছু জাত বের হয়েছে দেশের বাইরে, আমাদের দেশে নেই এখন পর্যন্ত। আমাদের দেশে উইন্টার সিজনে স্কোয়াশটাই বেশি হয়। তবে আপনি যদি পলি টানেল করে নেন, কারণ বৃষ্টিপাতের জন্য স্কোয়াশ গাছ, বৃষ্টি পানি পড়লেই স্কোয়াশ গাছ মারা যায় স্ট্রবেরির মতো। স্কোয়াশ গাছ যেহেতু কাণ্ডটা ছোট, হ্যাঁ, আমরা ক্রাউন বলি, সো এই কাণ্ডটা পচে যায় বৃষ্টি পানি পড়লে। সো বৃষ্টি পানি পড়া যাবে না। সো বৃষ্টির সময়, গরমকালে বৃষ্টি হবে, যেন বৃষ্টি এমন পলি টানেল করে মাটিটা একটু উঁচু করে যদি আপনি লাগান তাহলে কিছু কিছু জাত, এবং যখন খুব বেশি টেম্পারেচার থাকে মিস্ট ইরিগেশনের ব্যবস্থা করেন যেন গরমটা কমে যায়, তাহলে স্কোয়াশ প্রোডাকশন করা সম্ভব। অবশ্যই পলি টানেলের নিচে করতে হবে, এবং পলি টানেলটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি টেম্পারেচার না হয়ে যায়। আর যদি দেখতে চান যে কিভাবে প্রোডাকশন করে, পলি টানেল কিভাবে তৈরি করে, আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা পলি টানেল করেছি। টেম্পারেচার ভিতরে কিন্তু বাড়ে না। আমরা নিচে নেট দিয়েছি, দুপাশটা খোলা রেখেছি, শুধুমাত্র বৃষ্টি যেন না পড়ে সেভাবে লো কস্টে আমরা করেছি। সেভাবে যদি করেন অবশ্যই স্কোয়াশ তৈরি করা যাবে। উত্তরবঙ্গে গোল্ডেন পুনাকে জনপ্রিয় করতে কাজ করতে চাই, বাণিজ্যিক উৎপাদনে যেতে চাই। আমরা যারা ঢাকার বাইরে আছি কিভাবে সহযোগিতা পাবো? গোল্ডেন পুনা এখন পর্যন্ত কিন্তু শীতকালীন জাত, এটা জাপানেও শীতকালে হয়, বা আমি জাপান থেকে নিয়ে আসি 2004 সালে। জাপানেও শীতকালে হয়, বাংলাদেশেও শীতকালে হয়। শীতকালেই গবেষণাটা আমরা করেছি। মজার ব্যাপার কি জানেন, আপনার প্রশ্নটা যেদিন পেলাম সাথে সাথে আমি প্রচুর সিড নিয়ে আমি কিন্তু আমার নেট যেটা পলি টানেলটা নতুন করেছি সেখানে সিড সোয়িং করেছি। জার্মিনেট করলে এই গরমকালে হয় কিনা সেটা আমরা গবেষণা করব। আপনাকে ধন্যবাদ দিচ্ছি এর জন্য যে আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি ভাবছি এখন যে গোল্ডেন পুনা কেন, যেমন গোল্ডেন পুনা কিন্তু এখনো মাঠে আছে, গাছে প্রচুর পরিমাণে ফল হচ্ছে। সো আমার মনে হয় গরমে হবে। সো আপনার কথা মতো আমি করেছি কি সিড সোয়িং করে দিয়েছে আজকে। সো যদি চারা হয় আমার সাথে যোগাযোগ রাখবেন, আপনাকে চারা দিব। এবং সিড কিন্তু এই বছর আমরা প্রচুর কালেকশন করেছি, সবাইকে আমরা বিনা পয়সায় সিড দিব। যারা কমার্শিয়ালি প্রোডাকশন করতে চান তাদেরকে তো 5 থেকে 10 গ্রাম করে দিব, যেটা কিন্তু 4-5 হাজার চারা হবে, আমরা দিব ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, আমি বারবারই বলছি যে সবাই সালাম দিয়ে প্রশ্ন করেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ওয়ালাইকুম সালাম। আমার ছাদ বাগানে বেগুন ও শসা গাছে প্রচুর সাদামাছি, হোয়াইট ফ্লাই, কিভাবে বাগান থেকে সাদামাছি দূর করতে পারি? আমি অনেকবার শসা করার চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি। গাছের একটা ফল এসে গাছ নষ্ট হয়ে যায়, কিভাবে গাছের যত্ন নিলে ভালো শসা পাবো? শসা হচ্ছে কি গ্রুপসে। শসার মেইন সমস্যাটাই হচ্ছে এই ধরনের এফিড, মিলিবাগ, হোয়াইট ফ্লাই, এই সবগুলো এসে যখন ওর জুস খেতে থাকে তখনই ভাইরাসে ধরে। এবং শসার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ভাইরাস তো হলোই, পাশাপাশি গোড়াতে দেখবেন গাছে 10টা গাছ লাগিয়েছেন, 10টার ভিতরে 5টা গাছ মারা গিয়েছে, কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট হয়েছে।
শশার আরেকটা রোগ হয় যেটা ফিউজারিয়াম উইল্ট, মাটি দ্বারা। আমাদের যেমন কলা গাছে পানামা ডিজিজ হয়, পুরো গাছটা মরে যায়, শশা গাছও ঠিক হঠাৎ করে দেখা যায় মরে যাচ্ছে। এই সব কিছুর জন্য আপনার সয়েলটাকে আপনাকে ফিউমিগেশন করা বাংলাদেশে যেটা সম্ভব না। সো আপনি সয়েলটাকে ভালোভাবে তৈরি করতে হবে। যেখানে চাষ করবেন শশা জাতীয় গাছগুলো, শশা বা মেলন এগুলো, তারপর হচ্ছে স্কোয়াশ, মাটিটাকে ভালোভাবে তৈরি করে নেবেন। মাটিতে রোদে দিয়ে মাটিটাকে যেন একদম জার্ম ফ্রি করে নেবেন। যদি সম্ভব হয় মাটিতে ক্লিবায়ো স্প্রে করে নেবেন। ক্লিবায়ো যদি 2 বার স্প্রে করেন তাহলে আপনার মাটিতে কোনো রকমের ব্যাকটেরিয়াল উইল্ট এবং ফিউজারিয়াম উইল্ট এই দুটো হবে না। শুধু ক্লিবায়ো স্প্রে করতে। ক্লিবায়ো পাওয়া যায়, আমি একটা দোকানের কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশেই যে প্ল্যানিং কমিশন, বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার, তার পাশে হচ্ছে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের পেছনেই ওখানে গ্রিন হাব নামে একটা নার্সারি আছে, কৃষিবিদরা চালাচ্ছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, ওরা খুব পোলাইট একটা গ্রুপ, তারা অনেক সার্ভিস দেয়। তাদের কাছে যদি আপনারা গাছ, আপনার ছাদ বাগান সাজিয়ে দেয়, ছাদ বাগানে প্যাকেজ হিসাবে গাছপাতা দেয়, আপনি কোনো গাছ অর্ডার করলে ওরা দেশ অথবা দেশের বাইরে থেকে এনে সাপ্লাই দিয়ে দেয়, এবং ওরা খুব রিজনেবল প্রাইসে চেষ্টা করে দেওয়ার জন্য, সার্ভিস ওরিয়েন্টেড অনেকটা। তো আপনি ওখানে যোগাযোগ করতে পারেন, তাদের কাছে ক্লিবায়ো আছে, ওখান থেকে কালেকশন করে নিতে পারেন। মোতার হোসেন ভাই লিখেছেন, ওয়ালাইকুম সালাম, 12 তারিখে বীজগুলো নিতে আসতে পারিনি, সেগুলো কি পাবার সুযোগ আছে? নতুন আবার কবে আসবে? এখন যদি বলি যে হ্যাঁ আপনি নিতে আসতে পারবেন, তাহলে কি অবস্থাটা হবে বলেন তো? আমার অবস্থা কানে কানে বলছি, অন্যদের বলছি না। আপনি যদি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করেন তাহলে পাবেন, কিন্তু সবাইকে বলিনি। কিন্তু যারা অন্যরা দেখছেন তারা সবাই কানে বন্ধ করে আছেন। শুধুমাত্র আমি মোতার হোসেন ভাইকে বললাম সিডের প্যাকেট আমি দিতে পারবো আপনার আমার সাথে যদি পার্সোনালি দেখা করেন। সো তবে সবার জন্য বলিনি, কিন্তু এসে বলবেন কিন্তু আমি মোতার হোসেন, তাহলে কিন্তু দেয়া যাবে, আদারওয়াইজ না। সাথী ইসলাম আপু লিখেছেন, ওয়ালাইকুম সালাম, আমি জানতে চাই আমাদের বাসার গ্রাউন্ডে জামরুল বিলিম্বি গাছ আছে যার বয়স 3 বছর, কলমের চারা গাছ, কিন্তু ফুল বা ফল হচ্ছে না। ছাদেও জামরুল গাছ আছে, এটি ফলন দিচ্ছে না। পেঁপে গাছে অনেক হেলদি ছিল, কেমন যেন দুর্বল হয়ে পড়েছে, কি করব এখন? অনেক সমস্যা। হ্যাঁ, এত সমস্যা কেন সে আপনার বাগানে আমি বুঝলাম না। জামরুল আর বিলিম্বি এগুলো 3 বছর হয়ে গিয়েছে, এখন তো ফল হওয়ার কথা। ফল হওয়ার কথা, ফল আসার জন্য আপনি একটা কাজ করতে, জামরুলে কিন্তু এখন সিজন চলে আসছে। আমার গাছে আজকে ফেসবুকে আমি পোস্ট করেছি, একদম ছেয়ে আছে ফুলে এবং ফলগুলো হচ্ছে সুন্দর। তো কেন হলো না? ফল ফুল এগুলো আসার জন্য দুটো জিনিস আছে। এসিআই এর ফ্লোরা, এটা হচ্ছে নাইট্রোবেনজিন খুব ভালো কাজ করে। আর যদি সহজভাবে মানে ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করেন, গাছের গোড়ায় যদি মিউরেট অফ পটাশ, লাল সারটা যেটা আছে, এটা যদি 1 চিমটি 2 চিমটি করে দিয়ে দেন টবে, ড্রামে হলে 1 টিস্পুন দিয়ে দেন, তাহলে দেখবেন ফুল ফল আসবে। তবে সিজনটা খেয়াল রেখে আপনাকে দিতে হবে, একটু আগে দিলে ভালো হতো। আচ্ছা, পেঁপে গাছে অনেক হেলদি ছিল, কেমন যেন দুর্বল হয়ে পড়ছে, কি করব এখন? পেঁপে গাছ কেন দুর্বল হয়ে গেল সেটাও তো বুঝতে পারছি না। যাই হোক, আপনি আমার কাছে যেটা মনে হয় যে পেঁপে গাছের গোড়াগুলোতে ভালোভাবে নিড়িয়ে দেন, খেয়াল রাখেন ভাইরাস ধরে গিয়েছে কিনা, পাতাগুলো শক্ত হয়ে যাচ্ছে কিনা, অথবা ছোপ ছোপ দাগ পড়ছে কিনা। আমার কাছে মনে হচ্ছে ভাইরাস ধরে গিয়েছে। ভাইরাস ধরলে আর গাছের গ্রোথটা তেমন থাকে না, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর যদি ভাইরাস না ধরে থাকে তাহলে বৃষ্টিটা শুরু হলে আবার দেখবেন ভালো হয়ে যাবে। ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন। আমি জাপানিজটা পড়তে পারছি না এখন। আসসালামু আলাইকুম স্যার, আম গাছের কচি পাতা সব পুড়ে যাচ্ছে, কিভাবে নিস্তার পাবো? এটা আসলে কমন সমস্যা হচ্ছে, আমার ছাদেও হচ্ছে। যেটা হচ্ছে আম গাছের পাতাগুলো একটু ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যে ছবিটা পাঠিয়েছেন আমার কাছে খুব খারাপ লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে কিছু ফাঙ্গাসও গ্রো করেছে। আপনি একটু সাবান পানি নিম তেল দিয়ে ভালো করে পুরো পাতার নিচের অংশটাও ভালোভাবে ধুয়ে দেন, তাহলে কিন্তু গাছগুলো আবার সুন্দর হয়ে যাবে। নাহার সাইন আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ।
সোয়াদ ভাই লিখেছেন, ফ্যাক্ট অফ ফ্রিকশন, ইউ হ্যাভ টু গিভ লেস ওয়াটার টু প্ল্যান্টার ইন অর্ডার ফর স্ট্রং রুট। ইয়েস, সত্যি কথা হচ্ছে যে রুট যখন গাছটা লাগানো হয় তখন একটু বেশি করে পানি দিলে রুটটা অ্যাডজাস্ট হয়। তারপরে পানি কিন্তু খুব বেশি পানি দিলে কিন্তু খুব লাভ হয় না, পরিমিত পানি দিতে হবে। পানিটা টবে গাছের উপরে এমনভাবে দিতে হবে যে আস্তে আস্তে যেতে 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 টবের লাস্ট মুহূর্ত পর্যন্ত থেকে পানি শেষ হয়ে যায়। তখন পুরো গাছটার ভিতরে অক্সিজেন সহ রুট জোনে পানি পায় এবং সে নিউট্রিয়েন্ট আপটেকটা করতে পারে। নিউট্রিয়েন্ট নেওয়ার জন্য আমরা পানিটা দিচ্ছি, তো নিউট্রিয়েন্ট আপটেক করে গাছ হেলদি হয়। সো অ্যাক্সেস পানি দেওয়ার কোনো দরকার নেই। আরেকটা ভাই লিখেছেন ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন বিট অ্যাবাউট ড্যাপ। ডাইঅ্যামোনিয়াম ফসফেট সার খুবই উপকারী। এখানে অ্যামোনিয়াও পাওয়া যাচ্ছে, আবার নাইট্রেট পাচ্ছে এবং ফসফেট সারটা পাচ্ছে। ইউরিয়া এবং টিএসপি দুটার কাজটাই কিন্তু এখানে কাজ করে ফেলতেছে, দুটা সার একসাথে কাজ করে। এবং আমি দেখেছি যে আমরা যদি ড্যাপ সারটা ব্যবহার করি গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়, ভেজিটেটিভ গ্রোথ। গাছটা সবুজ হবে, সুন্দর হবে, দ্রুত বড় হবে, পাতা পাতা অনেক কিছু হবে। আর ফল আনানোর জন্য লাল সারটা যেটা মিউরেট অফ পটাশ, সেটা যদি দেন তাহলে কিন্তু ফুল ফল আসবে বেশি। সো সবগুলো একটু ইকুয়েশন, প্রথম গ্রোথটা করে নিব গাছে, তারপরে সিজন অনুযায়ী ফুল যেন আসে একটু মিউরেট অফ পটাশ বেশি করে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। সাইদা পারভিন আপু লিখেছেন, আমি ক্লাস মিস করেছি তাই আমার অনেক প্রশ্ন জমা পড়ে গিয়েছে। আমার প্রথম প্রশ্ন, আমার দুটো পেঁপে গাছ হয়েছে, মনে হচ্ছে একটা পুরুষ অন্যটি মেয়ে। বা ভালোই তো কাপল, এদের দুটোই ফুল এসেছে, এখন এদের যত্ন কিভাবে করব? পুরুষ গাছটি থেকে কি পেঁপে হবে? পুরুষ গাছ থেকে পেঁপে হবে না, ছোট ছোট পেঁপের মতো দেখা যাবে কিন্তু পেঁপে হবে না, মহিলা গাছেই পেঁপে হবে। তবে পুরুষ গাছটা যদি পুরুষ হয়ে থাকে তাহলে দেখবেন ও যে ডাটাগুলো অনেক লম্বা লম্বা, পুরুষ ফুলগুলো লম্বা। যদি এমন হয় যে আপনি মনে করছেন পুরুষ, আসলে পুরুষ স্ত্রী দুইটা, তখন কিন্তু ওই গাছে ফল হবে। তো এখনই কেটে ফেলার দেওয়ার দরকার নেই, কারণ পলিনেশনের জন্য ওই গাছটাও দরকার আছে। তো দুটো গাছেই থাকুক, ফিমেল গাছটাতে আপনার ফল বেশি হবে। ঠিক আছে। উনি আবার প্রশ্ন করেছেন, আমার অনেকগুলো বেগুন গাছে বেগুন ধরেছে, নতুন ফুল ও আসছে, কিন্তু গাছের চেহারা গ্রোথ ভালো না আমার মতো। আমি 1 মাস আগে NPKS দিয়েছিলাম, গাছের চেহারা একটু ভালো হয়েছে, এখন কি করণীয়? আর কিছু করার দরকার নেই, এখন রমজান মাস আসতেছে, অপেক্ষা করেন যেন বেগুন ধরতে থাকে। এখন শুধুমাত্র খেয়াল রাখবেন একটা কাজ, মাঝে মাঝে গাছের গোড়াটা নিড়িয়ে দিবেন। আর 2 নাম্বার হচ্ছে যখন ফ্রুট বের হবে তখন ফ্রুট ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোর্ডার কোনোভাবে যেন পোকা না আসে, পোকা না আসার জন্য হয় নেট দিয়ে ঢেকে রাখবেন পুরো গাছটাকে, অথবা ইয়েলো স্ট্রিকি টেপ লাগাবেন, অথবা নিম তেল স্প্রে করবেন। তাহলে কতগুলো হলো, মশারি দিয়ে ঢেকে রাখা যেতে পারে যেন ফ্রুট ফ্লাই না আসতে পারে। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে ইয়েলো স্টিকি টেপ ব্যবহার করা যেতে পারে। আর যদি না হয় মাঝে মাঝে নিম তেল একটু সাবান দিয়ে স্প্রে করে ধুয়ে দিবেন গাছটাকে, তাহলে দেখবেন আর ফ্রুট ফ্লাই আসবে না। না আসলে আপনার বেগুনগুলো সুন্দর হবে। রমজান মাসে বেগুন কি জন্য বলে, বেগুন পুরি না, বেগুন ভাজি না, বেগুনি বেগুনি বানানো যাবে। তো রমজান মাসের জন্য অপেক্ষা করছি। গুড। আপনি কিন্তু গাছের পাতাগুলো কিন্তু খুব হেলদি দেখা যাচ্ছে না, আপনার একটু যত্ন নিতে হবে, বারবার নিড়িয়ে দেন, নিড়িয়ে দিয়ে নিচের ছবিটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমার করলা উচ্ছে গাছে প্রতি গিটে গিটে করলা ধরেছে, কিন্তু বেশিরভাগ করলাই ছোটতে নষ্ট হয়ে যাচ্ছে, এটা পোকার কারণে অথবা পলিনেশন হচ্ছে না, দুটো কারণে। আর এখন খুব ড্রাই সিজন, এটা আরেকটা কারণ। তবে আপনি গাছের গোড়া বারবার নিড়িয়ে দেন, পোকা যেন না আসে, নিম তেল একটু স্প্রে করে দেন। আর যদি ক্লিবায়ো থাকে, ক্লিবায়ো দিয়ে পুরো গাছটা এবং মাটির গোড়াটা ভিজিয়ে দেন ক্লিবায়ো দিয়ে, তাহলে দেখবেন আপনার গাছ সুন্দর হয়ে যাবে। কিন্তু আপনার নিচের গাছের পাতাগুলো কিন্তু পোকায় খেয়ে ফেলেছে, নাকি হলুদ হলুদ হয়ে গেল কেন? হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার পালংয়ের অনেক বীজ হয়েছে, কিন্তু শুকানোর পর বীজ সংগ্রহ করতে গেলে সব ঝরে যাচ্ছে। বীজ সংগ্রহের সময় কখন কখন বুঝবো বীজ পরিপক্ক হয়েছে? পালং শাকের যখন ওটা তুলে নিয়ে আসবেন দেখবে সবগুলো কিন্তু বীজ গাছের সাথে লেগে আছে। তারপরে এটা একটা নেটের উপরে রেখে আপনাকে এটা শুকাতে হবে, তারপরে ঝাড়া দিলে আস্তে করে ওইগুলো বীজগুলো জমা হবে। পালংয়ের বীজ তো চিনতে পেরেছেন তো, তাইলেই হলো।
তাহলে আর কোনো কঠিন কিছু কাজ না। বীজ পড়ে একটি পেয়ারা গাছ হয়েছে। ছোট একটি টবে গাছটি অবহেলায় বড় হয়েছে, তাতে ফুলও এসেছে, যা আমার চিন্তার বাইরে ছিল। এখন এই গাছটি যদি একটা বড় হাফ ড্রামে লাগিয়ে দিই, তাহলে কি পেয়ারার ফলন ভালো হবে? অবশ্যই ভালো হবে। দেখেন আপনাকে কত ভালোবেসে সে বড় হয়েছে, ফল দিচ্ছে। আপনি যদি পুরো টবটা, ছোট টবটা বড় ড্রামের ভিতরে টবটা চারপাশটা ভেঙে দিয়ে, টবটা খুলে দিয়ে শিকড়টাকে একটু শিকড় কাটবেন। অবশ্যই একটু শিকড় কেটে গেলে গাছের গ্রোথ ভালো হয়। আপনি বসিয়ে দিয়ে সুন্দর জৈব পদার্থ প্রচুর পরিমাণে আছে, একটু বালি মিশিয়ে আপনি মাটি তৈরি করে ঢেকে দেন, তাহলে হয়ে যাবে। শেষ প্রশ্ন, আমার কদবেল গাছে কদবেলের দেখা পেলাম, কিন্তু কদবেলটি আমি ছিঁড়ে ফেলে দিয়েছি কারণ গাছটি খুব ছোট। এখন গাছে কি সার দিতে পারি? ছিঁড়ে ফেলে দিয়েছেন, ভালো কথা বলেছেন। গাছে, ছোট গাছে আসছে, আগামীতে ফল ভালো হবে। তবে এখন সার খুব বেশি দেওয়ার দরকার নেই। আপনার কাছে যদি কম্পোস্ট থাকে, আমরা যে মাজিম গ্রুপসে কিছু কম্পোস্ট দিয়েছিলাম, অথবা যে কোনো কম্পোস্ট দিতে পারেন। আর আপনার কাছে যদি NPK থাকে, তাহলে সামান্য পরিমাণে দিয়ে বর্ষার, এখনই এই রোদের সময় না দিয়ে একটু বর্ষার যখন বৃষ্টি শুরু হবে তার আগে আগে দিলে যথেষ্ট। নাম বাবু। আসসালামু আলাইকুম স্যার, আমি একজন নতুন বাগানি, আমার কিছু জানার ছিল। আমার মরিচ গাছে একটা মরিচ হয়েছিল, তাও বেশি বড় হয়নি। আবার কবে ফুল আসবে বা কি সার দিতে হবে জানতে চাচ্ছিলাম। টমেটো গাছে কোনো গ্রোথ নেই, টমেটো হচ্ছে কিন্তু সাইজ খুব ছোট, এর জন্য কি করণীয় একটু বলবেন। দুটো জিনিস, একটা হচ্ছে টমেটো, একটা হলো বেগুন। টমেটো আর মরিচ, মরিচটা হচ্ছে ইয়ার রাউন্ড, আপনার কিছুদিন পরে আবার ফুল আসবে, আবার মরিচ ধরবে। সো টেনশনের কোনো কারণে, গাছের গোড়াটা ভালোভাবে নিড়িয়ে দেন, গাছটা যেন ফাঙ্গাস অথবা ইনসেক্ট অ্যাটাক না করে, তাহলেই হয়ে গেল। ইনসেক্ট অ্যাটাক করলে ভাইরাসে ধরে যেতে পারে, তার জন্য আমি বলছি একটু নিম তেল স্প্রে করে দেন, তাহলে কিন্তু মরিচ গাছ হয়ে গেল। টমেটো গাছ, এই গাছটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে উইন্টার সিজনের গাছ। সো এখন হচ্ছে রেইনি সিজন শুরু হবে, হট টেম্পারেচার, আর এটা সম্ভাবনা নেই। সো আপনি এখন এই গাছটা তুলে ফেলে দিয়ে নতুন অন্য শসা, টমেটো, শসা, বেগুন, ওগুলোর দিকে চলে যেতে পারেন, করলা, লাউ, এগুলো লাগাতে পারেন। কালাম আকন্দ ভাই লিখেছেন, ছাদের টবে এবার মিষ্টি করমচাপ গাছ বেশ ফুল এসেছিল, এখনো দু একটা আসছে, কিন্তু একটি ফলও হচ্ছে না, কি করলে করমচাপ টিকে থাকবে? এটা কি প্রথম ফল ধরছে? তাহলে কিছু ফল পড়ে যাওয়ার কথা। আর 2 নাম্বার হচ্ছে, এখন আসলেই গরম ছাদে, এটার জন্য যদি একটু মশারি দিয়ে একটু ঢেকে দিতে পারতেন, একটু শেড দিতে পারতেন, তাহলে ফুলগুলো ড্রাই হয়ে, পোলেনটা লাগার আগেই ড্রাই হয়ে যাচ্ছে। তাহলে আপনার করণীয় হচ্ছে, অবশ্যই আপনাকে একটু শেড দিতে হতো এত গরমের জন্য। আর ময়েশ্চার ঠিকভাবে সকালবেলা বিকালবেলা যদি পানি দেন, তাহলে ফলন ভালো পাবেন। আগামীতে এই বছর ফল পড়ে গেল, আগামী বছর পড়বে না বলে আমার ধারণা। এটা প্রথম বছর দেখে সেহেতু হয়তো বা একটু ফল পড়ে যাচ্ছে। আজকে আমার এই লাইভ অনুষ্ঠানে আপনারা অনেকেই জয়েন করেছেন, সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যদি শেয়ার করে দেন, তাহলে অন্যরা দেখতে পারত। আমাকে প্রথমেই ভালো লাগছে, রাজশাহী থেকে শামিমা খন্দকার আপু দেখছেন, আসসালামু আলাইকুম বলেছেন, আপনি ওয়ালাইকুম সালাম বলছি, এবং গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ যে রাজশাহী থেকে আমরা রাজশাহী বাগানী গ্রুপের আপনি আমাদের দেখছেন, সেটার জন্য আমরা প্রাউড ফিল করছি। সাদিক সোহাগ ভাই সবসময় দেখেন, আসসালামু আলাইকুম। রুশদি আপুর কথা বলেছি, সালাম টু ইউ, থ্যাংকস ম্যাডাম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনি আমাদের পাশে থাকলে আমরা প্রাউড ফিল করি, এবং আমরা ভালো কিছু করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আছেন ফাতেমা বেগম বেলি আপু আছেন, নাহার হুসাইন আপু আছেন, শাহিন ইমাম ভাই আছেন। ইমাম ভাই আসসালামু আলাইকুম। ফাতেমা বেগম বেলি, 10 মিলে করি কাজ হারে জিতি নাহিল আজ, কথাটা খুব ভালো লেগেছে আমার ছোটবেলার অনেক ভালো লাগার বইটা ছিল। আমি এখনো খুঁজতেছি যে ওই বইটা যদি পাই আমি একটু সংগ্রহে রাখবো, কারণ আমার ভালো লাগা। আমি শিক্ষক মানুষ, কিন্তু সবাই হাসে কেন জানেন? আমি যেহেতু বই পড়ি কম, আমার বই পড়তে ভাল লাগে না। আমার সব বই খোলার পরেই কেন যেন আমার ভাল লাগে না, আমার ঘুম পেয়ে যায়। কিন্তু
আমার শুধু একটাই কথা, ১০ মিলে করি কাজ, হারি রীতি নাহি লাজ, সদা সত্য কথা বলি বা গুরুজনের কর্ণনতি। এই কথাগুলো আমাকে খুব বেশি নাড়া দেয় মনের ভিতরে। যে এগুলো যদি চিৎকার করে বলতে পারতাম, চিৎকার করে বারবার বলতে পারতাম, আমাদের বাচ্চাদেরকে যদি শোনাতে পারতাম, এটা বারবার মনে হয়। আমি বই পড়ি না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমার স্টুডেন্টরা এর জন্য আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে। সারাদিন কে পৃথিবীতে কি গবেষণা করলো, তার অ্যাবস্ট্রাক্টটা পড়ি। পুরোটা আবার পড়ি না। শুধু অ্যাবস্ট্রাক্টটা আমি একটু পড়ি। পড়ে নিজেকে বিদ্বান মনে করি। আমার দুর্বল জায়গা এটাই। সো আমিও চেষ্টা করব বই পড়ার জন্য। জেসমিন জুই আপু দেখছেন, আসসালামু আলাইকুম। ফরহাদ সালেহ ভাই দেখছেন, বার্নিং ফলেন লিভস। বিথি রুজদি আপু, আসলে ম্যাডাম, আসলে বইটা কিন্তু খুব টাচের। সেই সময় ছোটবেলার বই। আসলেই বইটা আমার খুব প্রিয় ছিল। আমি এর জন্য সবসময় যেখানেই যাই শুধু ওই বইটায় গল্প করি। কারণ ওই একটা বই আমি বুঝতে পেরেছি জীবনে যে এটা আমার জন্য খুবই দরকারি। অন্য বইগুলো আমি দরকারি বুঝতে পারিনি এখনো। কারণ আমি ছোট মানুষ, আমি ছোট বিষয় নিয়ে চিন্তা করি। আব্দুল ওয়াহেদ ভাই জয়েন করেছেন। ছোট পেয়ারা ঝরে যাওয়া বন্ধ করতে কি ব্যবহার করব? ছাদ বাগানে যদি হয় ছোট পেয়ারাগুলো, তাহলে গরমের জন্য যেটা হচ্ছে যে শিকড়ের জন্য লাস্ট মাথা পর্যন্ত পানি যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। মাটিতে একটু অর্গানিক ম্যাটার একটু বেশি দিতে হবে। সেটা আপনার কাছে যদি বোরন থাকে, বরিক অ্যাসিড যেটা বোরন, আমরা আপনি যদি টবের চারপাশে একটু বোরন ছিটিয়ে দিয়ে একটু নিড়িয়ে দেন, তাহলে দেখবেন ফল পড়বে না। বোরন আপটেক যদি না করতে পারে তাহলে দেখবেন ফল পড়ে যায়। জেসমিন জুই আপু লিখেছেন, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই কথাটা কতদিন পর আমি শুনলাম। আসলেই আমি যখন ঘুম থেকে উঠতাম না, আমি আসলে ঘুম কাতুরে ছিলাম, ফাঁকিবাজ ছিলাম। মা কখন আসবে তখন আমি লেপ গায়ে দিয়ে মাথার নিচে কম্বল দিয়ে ঢেকে রাখতাম। মা ঘুমিয়ে ভান করে পড়ে রাখতাম। তখন মা চিৎকার করে বলতো, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আসলেই তো ভালো হয়ে চলতে চাই আমরা সবাই মিলে। ইনশাআল্লাহ আমরা যারা গ্রিন বাংলাদেশ করি, আমরা আমাদের সন্তানদের, আমাদের বাংলাদেশের সবাইকে নিয়ে খুব ভালো থাকতে চাই। মাইশা মালিয়া দেখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাইশা, তুমি কেমন আছো? তাসলিমা আক্তার, আসসালামু আলাইকুম। ফারজানা সুলতান আপু দেখছেন, নায়ের সুলতান আপু দেখছেন। রুজদি আপু একটা প্রশ্ন করেছেন, আমি একটু পড়ে নিই। আমার গাছের আমের কুড়িগুলো সব ঝরে গেল, কেন জানি, যত্ন তো নিয়েছিল, কেন ঝরলো বুঝতে। আম অনেকগুলো কারণে ঝরে পড়তে পারে। প্রথমত হচ্ছে যে ছোট যখন মুকুল আসে, একটা ইনফ্লোরেসেন্সের ভিতরে মুকুলে, এখানে 98% হচ্ছে মেল ফ্লাওয়ার, আর মাত্র 2%, বিলো 2% ফিমেল ফ্লাওয়ার। তো ফিমেল ফ্লাওয়ারগুলো পলিনেশন যদি না হয়, তাহলে একটু গুটির মতো হয়ে পড়ে যায়। আবার গাছের গোড়ায় যদি বোরন না থাকে, তাহলে বোরনের অভাবে পড়ে যায়। আর এখনকার যে পরিবেশ এত গরম, সেই গরমেও মাঝে মাঝে পানির অভাবে অথবা হিট স্ট্রেসের কারণে পড়ে যেতে পারে। সো এগুলো সবকিছু একটু খেয়াল রাখা দরকার। আজিম ভাই, আমি প্রথমেই বলেছি আমাদের আজিম ভাই দেখছেন। আজিম ভাই, আপনাকে অনেকদিন হলো দেখি না, আমরা ফিল করি আমাদের গ্রিন বাংলাদেশের একনিষ্ঠ কর্মী। আজিম ভাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সাদি মোহাম্মদ আনিক ভাই, বাজারে কি কোনো অর্গানিক পিজি আপলোড পাওয়া যায়, গেলে এর নাম কি? প্ল্যান্ট গ্রোথ স্টিমুলেটর অনেকগুলোই আছে, অনেকগুলো আছে। এর মাঝে তো কিছুক্ষণ আগে আমরা বললাম যে স্টিমুলেটর হিসেবে কাজ করে হচ্ছে ক্লিবায়ো, 100% অর্গানিক। সো এটা ব্যবহার করতে পারেন। বোরন ড্রাগন গাছে বছরে কতবার কি পরিমাণে দিতে হবে? বোরন মাটিতে আছে। আপনার গাছের গোড়ায় যদি চুন দেয়া থাকে, মাটি থেকে সে আপটেক করবে। বোরন যদি একদম না থাকে, তাহলে ফলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বছরে ফল যখন আসে তার আগে 1-2 মাস আগে যদি আমরা বোরন অ্যাড করতে পারি, তাহলে আর অন্য সময় দেয়া লাগে না। কারণ হচ্ছে বোরন এত কম পরিমাণে খায় গাছ, হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্ট।
সো খুব কম পরিমাণে খায়, বছরে একবার দিলেই যথেষ্ট। তবে ফল চলে আসার পরে দিলে কিন্তু হবে না, তার একটু আগে দিতে হবে। ফারজানা সুলতান আপু লিখেছে বেগুন গাছের পাতা ছোপ ছোপ দাগ হয়ে কি ব্যবস্থা? ছোপ ছোপ দাগ হচ্ছে ভাইরাসের লক্ষণ। পাতা কি শক্ত হয়ে যাচ্ছে? শক্ত যদি না হয় তাহলে নেমাটোডের কারণেও মাঝে মাঝে নিউট্রিয়েন্ট লসের জন্য এরকম ছোপ ছোপ দাগ পড়তে পারে। তবে ওল্ডার লিফ মানে নিচের পাতাগুলো যদি হলুদ হলুদ হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে নাইট্রোজেনের অভাব হয়েছে। আর যদি উপরের পাতাগুলো, বেগুন গাছের উপরের পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে সালফার, জিঙ্ক, আয়রন এগুলোর অভাব হয়েছে। সো আপনি সেটা একটু বুঝে নেন কোন পাশে। যদি পাতা শক্ত হয়ে যায় তাহলে ভাইরাস হলে গাছগুলো তুলে ফেলাই ভালো। সো এটা খেয়াল রাখবেন। গাছে হলুদে গুঁড়া দিলে কি ফাঙ্গাস বা পোকা থেকে উপকার পাওয়া যায়? অবশ্যই উপকার পাওয়া যায়। শুধু হলুদ কেন, এটার সাথে যদি রসুন, কি যেন নাম, গার্লিক, রসুন বাটাও যদি দেন, মিশিয়ে দেন, তাহলে কিন্তু খুব ভালো উপকার হয়। সো খুবই ভালো করবেন যদি রসুন, হলুদ এগুলো মিশিয়ে ব্লেন্ড করে পানির সাথে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে খুব ভালো উপকার। আমাদের ক্রিস আপু দেখছেন, আসসালামু আলাইকুম ক্রিস আপু। মোহাম্মদ মাসুম দেখছেন, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি অবশ্যই দোয়া করছি আপনি যেন ভালো থাকেন। শামীমা খন্দকার আপু একটা প্রশ্ন করেছেন, এখন ড্রাগন গাছের যত্ন কিভাবে নেব? এই সময় যত্ন খুব বেশি নিতে হয় না, যত্নটা আগেই নিতে হয়। এখন কিন্তু জাস্ট আর কিছুদিন পরে কিন্তু ফুল আসা শুরু হবে। তো এখানে ফুলের অপেক্ষা করতে হবে। ডে লেংথটা বড় হয়ে গিয়েছে, এখন কিন্তু ফুল আসায় গাছটাকে যেন, গাছের গোড়ার অংশটা একটু শেড, উপরের অংশ রৌদ্র, এইরকম পরিবেশ পেলেই ড্রাগন ফুলের গ্রোথ ভালো হয়। এই সময়টায় ড্রাগন গাছের গোড়া থেকে বা নিচে থেকে যদি শাখা পোশাখা বের হয় এগুলো কেটে দিতে হবে। কেটে কিন্তু এটি কোনো চারা বানিয়ে ফেলতে পারবেন। সো সেটা খেয়াল রেখে আপনি যত্ন নেবেন। অনেক ভাই আরেকটা প্রশ্ন লিখেছেন, মাকড়ের পরিমাণ বেড়ে গেছে কিভাবে দমন? মাকড় দমন করা একদম সহজ ব্যাপার। সাবান পানি স্প্রে করলেই, গাছে যদি আপনি সাবান পানি স্প্রে করেন সব মাকড় দৌড়ে অন্য গাছে চলে যাবে। আর নিম তেল দিলে আর কোনোদিন আসবে না। তাহলে সাবান পানি আর নিম তেল স্প্রে করে দেন। কয়বার? মাঝে মাঝে করতে হবে। এবং গাছের পুরোটা, যে একটা সুতা বা একটা পাকা পিলার অথবা একটা কাঠের গুঁড়ির সাথে তার ড্রাগন গাছটা তুলে দিয়েছেন, এটাও যেন ভিজে যায়, সেদিকে খেয়াল রাখবেন। নাহলে মাকড় কিন্তু ওইটার পিছনে গিয়ে লুকিয়ে থাকবে। আবদুল্লাহ আল জুবায়ের ভাই লিখেছেন, ছাদ বাগান এ খোল পচা পানি কতদিন পর পর দেওয়া যাবে? পরিমাণটা পড়লে উপকার হবে। খোল মানে মাস্টার্ড ওয়েলকে ভিজিয়ে 7 দিন বা 10 দিন ভিজিয়ে রেখে আরো কনসেন্ট্রেশন কম করে আমার গাছের ডিউরেশন, যেমন হচ্ছে টমেটো গাছ 2 বার দিলে যথেষ্ট বা 1 বার দিলে যথেষ্ট। কিন্তু ড্রাগন গাছ যদি হয়, গোলাপ গাছ যদি হয়, তাহলে 2-3 বার দিতে হবে বছরে। তাহলে একটু ওইভাবে খেয়াল করে 1 মাস পর পর দিলেই যথেষ্ট। তবে খুব কনসেন্ট্রেশন কমিয়ে দিতে হবে, বেশি কনসেন্ট্রেশন দিলে রুটটা পুড়ে যেতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। শশা গাছে কোনো পুরুষ ফুল নেই, শুধু স্ত্রী ফুল, এই অবস্থায় কি করণীয়? এটা বিশাল সমস্যা। সমস্যা মানে, আমার লাউ গাছ একটা লাগিয়েছিলাম, আমি প্রতি বছর প্রচুর লাউ হয়। এবছর আমি লাউ গাছ লাগিয়েছি, কিন্তু ওই সময় আমার প্রচুর ইঁদুরের, কি বলে এটাকে, ইঁদুরের আক্রমণ হলো। আর ইঁদুরের আক্রমণ হওয়াতে ইঁদুর প্রতিদিন সকালবেলা গিয়ে লাউ গাছের মাথাটা কেটে দেয়, আবার নতুন ব্রাঞ্চ বের হয় আবার কেটে দেয়, আবার নতুন ব্রাঞ্চ পর আবার কেটে দেয়। মানে কি হয়েছে জানেন? ওই যে 2G 3G 4G করে দিয়েছে ইঁদুর, এখন শুধুমাত্র ফিমেল আর ফিমেল, আমার মেল গাছ নাই। যার জন্য কিন্তু এই বছর লাউ খুব কম হয়েছে পলিনেশনের অভাবে। আপনার ঠিক একই রকম ফিমেল গাছ, এর জন্য 2-4-3টা গাছ রাখলে ভালো হতো। আর একটু অপেক্ষা করেন, আবার ফিমেল গাছের সাথে মেল ফ্লাওয়ার আসবে ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করতে হবে। নাসিমা বেগম আপু দেখছেন, আমাদের আসাদুজ্জামান রেদওয়ান দেখছেন। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এই রেদওয়ান হচ্ছে ওই যে গ্রিন হাব যেটা আছে আমাদের, গ্রিন গার্ডেন হাব, হ্যাঁ, ওই যে আমি বললাম যে প্ল্যানিং কমিশনের পাশেই যে নার্সারি, সেই নার্সারিটা দেখাশোনা করে হচ্ছে ও দেখছে। আমার কাছে খুব ভালো লাগছে যে ও আসলে একটা বাচ্চা ছেলে, যত গাছপালা আছে সবকিছু তার সে সার্ভিস দেয়।
আমি জিজ্ঞাসা করি কেমন হচ্ছে, বলে যে আমি সবার বাসায় বাসায় গিয়ে দেখে আসতেছি কোন গাছ লাগবে, কোথায় কি গাছ লাগানো যাবে, সবগুলো দেখে দেখে সে বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসে। সার্ভিসটা খুব ভালো দিচ্ছে, আশা করি আপনারা ওর সাথে যোগাযোগ করলে ভালো ফলন পাবেন। উম্মে সালমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ওদের টেলিফোন নাম্বারটা এখানে দিচ্ছি না। রুজদি আপু, আসলে টেলিফোন নাম্বারটা আমি দিচ্ছি না। আপনি এখানে দেখবেন আসাদুজ্জামান রেদওয়ান যে প্রশ্ন করেছে, সেখানে আমি ওকে বলবো আপনার সাথে একটু যোগাযোগ করার জন্য, বা জাস্ট একটু নক করলে চলবে, রেদওয়ানকে বললেই হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন। এখানেই কমেন্টস করেছে আপনার দুটোর উপরে। উম্মে সালমা লিখেছেন আমরা শুনে ফেলেছি। যাক, শুনে ফেলে তো খুবই ভালো কথা। কাজু বাদাম গাছ মাটিতে আছে 2 বছর হলো, ফুল আসে কিন্তু ফল আটকে না, কি করব? হ্যাঁ, কাজু বাদাম, মজার ব্যাপার কি জানেন, কাজু বাদামের গাছ আমার ছাদে লাগিয়েছি। ছাদে প্রতি বছর 2-3টা করে হয়। এবছর ঝেঁকে ঝেঁকে ফুল আসছে। আমি জানি না এবার ফল হবে কিনা, প্রচুর ফল আসছে, ফুল আসছে। দেখা যাক আপনার মতো আমি রাখতে পারি কিনা। ফল ড্রপ হবে যদি পলিনেশন না হয়, 1 নাম্বার। ফল ড্রপ হবে যদি বোরনের অভাব হয়। তাহলে এই দুটো জিনিস একটু মাথায় রাখেন, তাহলে কিন্তু ফল ড্রপ হবে না। আর এত গরমের ভিতরে একটু পানি তো খেয়াল রাখতেই হবে। মজুমদার ভাই লিখেছেন আমার আমের পাতা পুড়ে যাচ্ছে, মুকুলের পাতা মনে হচ্ছে জয়ের মতো কুকুরে যাচ্ছে। কুকড়ে যাওয়াটা কিন্তু ফাঙ্গাস গ্রো করেছে। আপনি কিন্তু অবশ্যই যেখানে কুকড়ে যাচ্ছে এখানে যে কোনো ফাঙ্গিসাইড, বদ্ধমিচার হতে পারে, ক্লিবায়ো হতে পারে, বা আদার্স ফাঙ্গিসাইড আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। কুকড়ে যাওয়া কিন্তু আপনার গাছের ক্ষতি করবে। আচ্ছা, বিথি রুজদি ম্যাডাম লিখেছেন যে ফল সফেদা গাছে ফল বড় হওয়ার আগেই সাথে সাথে কেমন, এটা কিন্তু ফাঙ্গাস। আপনি নিম তেল সাবান পানি দিলেও কিন্তু আপনার এটা কমে যাবে, অথবা যে কোনো ফাঙ্গিসাইড, অথবা ক্লিবায়ো যদি আপনি স্প্রে করেন তাহলে দেখবেন এটা এই ফাঙ্গাসটা গ্রো করবে না। সাদা হয়ে উপরে কিছুদিন পরে দেখা যায় একটা নোংরা হয়ে গিয়েছে। আবার এটার সাথে সাথে আবার কিন্তু মিলিবাগও হয়, সাদা সাদা পোকা হয়। সে দুটোই কিন্তু আপনার সমস্যা করবে। সাবান পানি নিম তেল স্প্রে করতেই হবে আপনাকে। লিচু গাছের পাতা আগা পুড়ে যাচ্ছে। আবদুল্লাহ আল জুবাই ভাই লিখছেন লিচু গাছের পাতা একই রকম কথা, যে গরমে হিট রেস নিতে পারছে না, একটু পানি বেশি করে দিতে হবে। জাহানারা আক্তার আপু লিখেছেন সদা সত্য কথা বলিব, সত্য পথে থাকার চেষ্টা করিব, সবাইকে সবার মতো করে চলার জন্য যেটুকু সাহায্য করা করব। আমরাও আপনার কথাটা ধারণ করলাম। আমরা সবাই মিলে চেষ্টা করব যে আমরা যেন ভালোভাবে চলতে পারি, সুন্দরভাবে চলতে পারি, সেভাবে আমরা কাজগুলি করব। সো অনেকক্ষণ গল্প করে ফেললাম। আপনারা যারা শেয়ার করেনি শেয়ার করে দিবেন। এখন আপনাদের কাছে একটা আবদার আমার আছে। আপনারা জানেন গ্রিন বাংলাদেশ, আমরা একটা ছোট সংগঠন, কিন্তু আমরা কাজ করি সবসময় সবার জন্য। আমরা পরিবেশ নিয়ে কাজ করি, আমরা গাছপালা নিয়ে কাজ করি, আমরা সোশ্যাল প্রবলেম নিয়ে কাজ করি, আমরা ডিজাস্টার নিয়ে কাজ করি, আমরা বস্তিবাসীদের নিয়ে কাজ করি, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি। আমরা কিন্তু এটা টোটালটাই ভলান্টিয়ার প্রোগ্রাম। আমরা সবসময় চেষ্টা করি সবাইকে দিয়ে ভালো থাকার জন্য। প্রতি ঈদেও আমরা চেষ্টা করি সবার জন্য ঈদ। গ্রিন বাংলাদেশ কি করে? সবার জন্য ঈদ। আমরা যেমন ঈদে আনন্দ করি, আমাদের যে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তারা যেন ঈদ উপভোগ করতে পারে, তার জন্য প্রতি বছর আমরা যেটা যেটা করি সেটা আমরা বলছি আপনাদের সহযোগিতা নিয়ে। 1 নাম্বার হচ্ছে আমরা সেমাই, চিনি, তেল, তারপর হচ্ছে ডাল, চাল, এভাবে আমরা বেশ বড় একটা ব্যাগ আমরা সবার হাতে, সুবিধা বঞ্চিতদের হাতে তুলে দিই। পাশাপাশি মায়েদের জন্য একটা শাড়ি, একটা বাবার জন্য একটা লুঙ্গি আমরা গিফট করি। গ্রিন বাংলাদেশ কিন্তু। এবং সেই দিনটায়, ঈদের দিনে সামান্য কিছু মাংস কিনে যেন খেতে পারে, আর তার জন্য আমরা 200 টাকা বা 300 টাকা করে আমরা গিফট দিই। সেটা গ্রিন বাংলাদেশ একা করে না, গ্রিন বাংলাদেশ আপনাদের সবার
সাহায্য সহযোগিতা নিয়ে আমরা কিন্তু করি। এবং গত ঈদে করেছি, তার আগেও ঈদে করেছি। এবছরও আমরা প্ল্যান করেছি আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সাহায্যের হাত দিয়ে আমরা 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 সবার জন্য ঈদের যেই আমরা দুস্থদের পাশে থাকার জন্য যে চেষ্টাটা করি, এই বছর করব বলে আমরা ডিসিশন নিয়েছিলাম। এবং সে লক্ষ্যেই কিছুদিন আগে দেখলাম মেরি আপা সুন্দর একটা উপস্থাপন করেছে যে আমরা যে গত বছর যা যা করেছি সেগুলো কিছু ছবি দিয়ে উনি একটা আহ্বান করেছে আপনাদের কাছে। মেরি আপা সুন্দর করে লিখেছেন। আসলে আমাদের সবার ফিলিংসটা এরকমই। মেরি আপা যেটা লিখেছেন যে আপনাদের যদি সামান্য কিছু সহযোগিতা আমাদের কাছে করেন, আমাদের সুবিধা বঞ্চিত যার মানুষগুলো আছে তাদের পাশে গ্রিন বাংলাদেশ দাঁড়াবে। তো সেটা প্রিপারেশন উপলক্ষে মেরি আপা একটা বিকাশ নাম্বার দিয়েছেন। মেরি আপা সবসময় চেষ্টা করছেন যে কিভাবে আমরা বৃহৎ আকারে করতে পারি। অবশ্যই করোনার সবকিছু চিন্তা ভাবনা করি। আপনাদের সহযোগিতা পেলে আমরা গ্রিন বাংলাদেশের সবাই, আপনি, আমি, আমরা সবাই মিলে আমরা সুবিধাবঞ্চিত মানুষের মুখে একটা দিন হলেও হাসি ফুটাতে চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা করতে পারবো। আমরা এত বছর করেছি, এবছরও বাদ যাবে না ইনশাআল্লাহ। শুধু আপনাদের সহযোগিতা চাই। মেরি আপার ওই পোস্টটা, মেরি আপা শুনছেন কিনা আমি জানি না, মেরি আপা ইচ্ছা করলে আবার একটু গ্রিন বাংলাদেশে শেয়ার করে দিবেন, সবাই হয়তো বা সেখান থেকে ইনফরমেশনগুলো পেয়ে যাবে। আমি আপনারা যারা আজকে লাইভে আমার কথাগুলো শুনছেন, আমি শুধু বলতে চাই আপনাদের ছোট সাহায্য, একটা ছোট সাহায্য অনেক দুস্থ মানুষের হাসি ফুটাবে। একটা দিনের হাসির দাম আমার জীবনের পুরোটা জীবন কষ্ট করে হয়তোবা সে হাসি ফুটাতে পারবো না। মানে আমার পুরো জীবনের শ্রম হচ্ছে একটা হাসি, একটা দিনের একটা হাসি ফুটানোর চেষ্টা করা। আসুন আমরা সবাই মিলে আমাদের চারপাশে যারা যারা আছে তাদেরকে অন্ততপক্ষে একটা দিন হাসি ফুটাতে চেষ্টা করি। কেউ হয়তো বা বলবেন একটা দিন হাসি ফুটিয়ে লাভটাই বা কি? আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে এটা করে দেখি না, একটু হাসি দেখ না। অন্ততপক্ষে ঈদের দিনটা আমরা তাদের পাশে থাকি। আমাদের অনেক লিমিটেশন আছে, অবশ্যই লিমিটেশন আছে। সেই লিমিটেশনগুলো মাথায় রেখেই আমরা কিন্তু অন্যের হাসিও ফুটাতে চাই। সারা বছর ৩৬৫ দিন পারি না, তাতে কি হয়েছে? একটা দিন পারি। ইনশাআল্লাহ একটা দিন করেই আমরা ৩৬৫ দিনই আমরা সবার জন্য থাকতে পারবো। আমি আশা করছি আমার কথাটা বা আমার ফিলিংসটা বুঝতে পেরেছেন। এটা গ্রিন বাংলাদেশের সবার কথা। আমরা যখন মিটিংয়ে কখনো বসি, আমরা যখন আমাদের ইভেন্টগুলোতে বসি, আমাদের স্বতঃস্ফূর্ততা দেখে আমরা নিজেরাই আশ্চর্যিত হই যে এত ভালোবাসা আমাদের মাঝে আছে, তবুও কেন দেশটাকে ঘোরাতে পারি না। আমরা চেষ্টা করছি, চেষ্টা করে যাই না, অসুবিধা কোথায়? সবাই মিলে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, জাপান কি একবার কল্পনা করেছিল যে জাপানের মতো একটা দেশ হবে যে দেশের প্রতিটা মানুষ হিংস্র ছিল? আমি জাপানে বেশ কিছুদিন ছিলাম। আমার মেয়ে ছেলে ডে কেয়ারে যেত দেখে, অথবা প্রাইমারি স্কুলে যেত বলে আমি দেখেছি তারা মানুষটাকে কিভাবে তৈরি করেছে। একটা মানুষকে তৈরি করে ৪৫ বছর ধরে, এবং সেই মানুষটা একদিন দেশ চালায়। আমরা আমাদের সন্তানদেরকে চেষ্টা কি করেছি যে যারা দেশ চালাবে আগামী বছর, আগামী দিনগুলোতে, তাদেরকে মানুষ হিসেবে তৈরি করা? আমরা তো তাদেরকে মানুষ হিসেবে তৈরি করছি না। আসুন আমরা সবাই মিলে আমার এই কথাটাকে বুঝতে চেষ্টা করি যে হ্যাঁ, আমরা না হলে ৫০ বছর নষ্ট করেছি, তাতে কি? আর ৫টা বছর আমরা কষ্ট করে আমাদের সন্তানদেরকে তৈরি করি। জাপানের মতো একটা বাংলাদেশ তৈরি হোক। জাপানের পতাকার ভিতরে লাল, বাইরে সাদা। আমরা সবুজ করেছি, আমাদের সবুজ মন আছে। আমরা চেষ্টা করলেই পারবো। আমাদের সন্তানরা, আমরা পারিনি, ব্যর্থ হয়েছি। আমাদের সন্তানরা একদিন বাংলাদেশকে জাপানের মতো বা তার চেয়ে ভালো একটা দেশ তৈরি করবে। সেই প্রত্যাশা রেখে আমি অনেকেই দেখছি আরো অনেক কমেন্টস করেছেন।
লাস্ট একটা প্রশ্নের উত্তর দিই। পান গাছের সমস্যার উত্তর পেলাম না যে স্যার, আমি হয়তো মিস করেছি, তবুও বলি পান গাছে ওইটা আমি এখন খুঁজবো না। পান গাছের যে সমস্যাগুলো বাংলাদেশে হয় সেগুলো হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয় এবং ব্যাকটেরিয়াল কিছু ডিজিজ আছে, সেগুলো হঠাৎ করে গাছগুলো মরে যায় এবং পানের ভিতরে ব্যাকটেরিয়াল ইনফেকশন পাওয়া যায়। সো এইরকম একটা বড় গবেষণা হয়েছে ক্লিবায়ো দিয়ে, এখনো চলছে। পানের বরজগুলোতে তারা এটা কিন্তু করছে। ক্লিবায়ো ব্যবহার করে দেখা গিয়েছে 100% পানের গ্রোথ, পানের সাইজটা ইউনিফর্ম সুন্দর হয়, ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন হয় না। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার যদি পানের কোনো রকমের গাছ থাকে তাহলে অবশ্যই ক্লিবায়ো স্প্রে করে দেখেন, খুব ভালো কাজ করে। সো যারা যারা এখানে ইনশাআল্লাহ লিখেছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা ইনশাআল্লাহ একদিন ঘুরে দাঁড়াবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।